ইয়েস, আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা ঝটপট একটু জানিয়ে দাও যে তোমরা আমার বোর্ডের লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না। আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর আশা করি সকল একদম কিছু পারফেক্ট আছে আর কি, কোনো প্রবলেম হচ্ছে না, সকল কিছু পারফেক্টলি দেখা যাচ্ছে, প্লাস আমার কথাগুলো তোমরা পারফেক্টলি শুনতে পাচ্ছ। ওকে, আচ্ছা। এমএস মাহমুদ হাম্মাদ বলছে হচ্ছে কালকে রেজাল্ট। হ্যাঁ, কালকে তো হচ্ছে আবার আমাদের এই গ্রুপে এইচএসসি যারা 25 ব্যাচ তাদের স্টুডেন্ট আছে, ঠিক আছে। এত বেশি টেনশন নেওয়ার কিছু নাই, ঠিক আছে। আল্লাহ তাআলা যা করবে অবশ্যই ভালোর জন্যই করবে। ওকে, এত বেশি টেনশন না নিয়ে আজকের যে কাজ সেই কাজ করে, ঠিক আছে, তারপর হচ্ছে ঘুমায় পড়ো, সকালবেলা উঠবা, ফজর নামাজ পড়ে, ঠিক আছে, কোরআন শরীফ পড়বা বা যে যার যে ধর্মীয় অনুশাসনগুলো আছে সেগুলো মেনে চলবা, ইনশাল্লাহ ভালো কিছুই হবে আর কি। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে আস্তে আস্তে শুরু করি। আমরা হচ্ছে আজকে আমাদের হচ্ছে সি প্রোগ্রামিং যে চ্যাপ্টার 5 আছে, সেই চ্যাপ্টার 5-এর কী আলোচনা করতেছি ভাই? চ্যাপ্টার 5-এর কিন্তু হচ্ছে আমাদের আজকে লেকচার 16, ঠিক আছে। আর আমরা কিন্তু আমাদের 16 নাম্বার লেকচারে কিন্তু চলে আসছি। আর মাত্র হচ্ছে কি আজকের ক্লাসটা শেষ হইলে আর মাত্র কয়টা ক্লাস থাকবে বলতো? মাত্র 9টা ক্লাস। আর মাত্র 9টা ক্লাসের পরে কিন্তু আমাদের যে আইসিটি কোর্স 2.0টা আছে সেটা কিন্তু কী হয়ে যাবে বলতো? শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের অধ্যায় বাকি হচ্ছে কয়টা? অধ্যায় বাকি হচ্ছে আরও দুইটার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় আরেকটা অধ্যায়। সেই অধ্যায়টা নিয়ে আমরা কী করবো বলতো? আলোচনা করব, ঠিক আছে। সো প্রিভিয়াস দিন আমরা দেখবা আলোচনা করছিলাম, অর্থাৎ লেকচার 15তে আমরা কী আলোচনা করছিলাম? বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করছিলাম, সেগুলোর ইন ডিটেলস দেখছিলাম। তারপর আমরা দেখছিলাম কীভাবে অ্যালগোরিদম লিখতে হয়, কীভাবে ফ্লো চার্ট করতে হয়, ঠিক আছে। সো এই সকল জিনিসগুলো নিয়ে টুকিটাকি কী করছিলাম? আলোচনা করছিলাম। আজকের যেই লেকচারটা সেটা মেনলি হবে সি প্রোগ্রামিংয়ের একদম বেসিক, অর্থাৎ এইগুলো না জানলে তুমি একটা কী করতে পারবে না বলো তো? সি প্রোগ্রামিং আসলে করতে পারবা না। সো আজকে হচ্ছে আমরা কি করব, এই জিনিসটা হচ্ছে আমরা করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। সো সি প্রোগ্রামিং জানার জন্য ওই প্রথমে তাদের কি করতে হবে বলো তো? আমাদের তাদের যে ইতিহাসগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। আমরা প্রিভিয়াস দিন দেখছিলাম, ঠিক আছে, সি এর জনক কে ছিল আমাদের? সেই ডেনিস রিচি, ঠিক আছে। 1970 সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে তিনি কী করছিলেন? এই যে সি ভাষাটা আছে সেই সি ভাষাটা কিন্তু আবিষ্কার করেছিলেন। তারপরে আস্তে আস্তে এটাকে কী করা হয়েছে? আপডেট করে 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 আজকের এই যে অবস্থা আছে সেই আজকের এই অবস্থাতে কিন্তু আসছে আর কি, ঠিক আছে। সো এইখানে হচ্ছে তার একটু ছোট্টখাটো একটা ইতিহাস দেওয়া আছে। সো এগুলো একটু হচ্ছে তোমরা দেখে নিবা, এত বেশি ইম্পর্টেন্ট না। এই যে সি প্রোগ্রামিংয়ের এই এখন আজকের যে লেকচারটা আমরা দিব, এই আজকের লেকচারে কিন্তু অনেকগুলা ক এবং খ আছে, ঠিক আছে। এমসিকিউতে আছে, সাথে বেশিরভাগই হচ্ছে ক এবং খ রিলেটেড যে কোশ্চেনগুলা আজকের লেকচার থেকেই বেশি আসবে। ওকে, পঞ্চম অধ্যায়ে যদি বলা হয় আমাকে, আমার মতে আর কি, যদি বলা হয় সবচেয়ে কঠিন কী জিনিস ছিল, অর্থাৎ আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আমাকে যদি বলা হতো কঠিন কী ছিল, তখন আমার মধ্যে একটা কোশ্চেন আসতো, সেটা হচ্ছে এই অধ্যায়ের ক খগুলা। আমরা কিন্তু গ ঘ এমন কিছু টপিক আছে যেগুলো পড়লে তুমি গ ঘ কিন্তু আনসার করতে পারবা, কিন্তু ক খ পড়ার জন্য কিন্তু অনেক বিশাল জিনিস আছে, ঠিক আছে। সো চেষ্টা করব সেই বিশাল জিনিস থেকে কিভাবে কোন কোন জিনিসগুলো আসলে তোমার কাজে লাগবে। আর আমরা তো এইখানে অনেক কিছু আছে, ঠিক আছে। এই অনেক কিছু আসলে আমাদের এই লাইফে, ঠিক আছে, অর্থাৎ ইন্টার লাইফে কিন্তু এত কিছু দরকার হয় না। আমাদের জাস্ট যে বেসিক যে ধারণাগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমি সুন্দরভাবে আমার যে কাজগুলো আছে, বিভিন্ন যে কোডিংগুলো আছে, বিভিন্ন টেস্ট পেপার বলো, বোর্ড পরীক্ষা বলো, সেগুলো কিন্তু আমরা করে ফেলতে পারবো আর কি, ঠিক আছে। সো চলো আমরা হচ্ছে এখন কি করে ফেলি, যে এই জিনিসগুলো আছে সেগুলো একটু করে দেখি। যেমন হচ্ছে সি ভাষায় প্রোগ্রাম তৈরি করার জন্য সাধারণত কয়েকটা অংশের প্রয়োজন হয়। প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা প্রোগ্রাম উন্নয়ন পরিবেশ, একটা হচ্ছে ভাষা, একটা হচ্ছে সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি, ঠিক আছে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে পরবর্তী যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলোতে আসলে দেখবো। তাহলে প্রথমে আমাদের এখানে সি ভাষার সাধারণত কিছু বৈশিষ্ট্য দিছে, তো একটু করে আমি আমার মতো করে বলি। এখানে তো অনেক কিছুই দেওয়া আছে, একটু করে আমার মতো বলি। এই যে সি ভাষা আছে, এই সি ভাষাটার অবশ্যই অবশ্যই একটা মেইন ফাংশন থাকবে। কি থাকবে? একটা মেইন ফাংশন। আমরা তো ছোটোবেলায় ফাংশন কীভাবে লিখি তা তো দেখছি। যেমন হচ্ছে দেখো, আমরা এরকম করে লিখতাম কিন্তু এফ অফ এক্স, ঠিক আছে। এটা কিন্তু একটা কী লিখতাম? ফাংশন। তো দেখো, ফাংশন লেখার পরে কিন্তু আমরা এরকম একটা কী দিতাম? এক জোড়া ইয়া দিতাম। তাহলে এখানে হচ্ছে থেকে মেইন ফাংশন থাকবে। আসলে এই মেইন ফাংশনকে আমরা কীভাবে লিখবো? আমরা হচ্ছে এইভাবে লিখবো, এই মেইন, ঠিক আছে। এই যে মেইনটা আছে সেই মেইন দিয়ে এই আছে এইটা, এটা হচ্ছে একটা মেইন ফাংশন, ঠিক আছে। তাহলে আমি যখনই সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব অবশ্যই অবশ্যই আমাদের কি থাকবে বলতে? একটা মেইন যে ফাংশন আছে সেই মেইন ফাংশন থাকবে। ওকে,
আচ্ছা, সি ভাষায় একটা বাক্য বা প্রতিটা স্টেটমেন্ট লেখার পরে আমাদের কি করতে হয় জানো, আমাদের হচ্ছে এরকম একটা সেমিকোলন ইউজ করতে হয়। কি বললাম, একটা হচ্ছে সেমিকোলন সি ভাষায়, ঠিক আছে। সি ভাষায় প্রতিটা স্টেটমেন্টের পরে আমাদের কি দিতে হয় বলতো, একটা সেমিকোলন যেটা আছে সেই সেমিকোলন কি করতে হয়, দিতে হয়। তারপর আমরা দেখো এইচটিএমএল এ থাকতে যেমন হচ্ছে আমরা বি ট্যাগের কাজ শিখছিলাম, তারপর হচ্ছে আমরা H1 ট্যাগের কাজ শিখছিলাম, এরকম কিছু কাজ শিখছি না? ঠিক সেমভাবে এখানেও কিছু কি আছে বলতো, আমাদের ফাংশন আছে। এই যে সি প্রোগ্রামিংটা, এটা একাধিক ফাংশনের সমন্বয়ে গঠিত একটা জিনিস, ঠিক আছে। এই প্রত্যেকটা ফাংশনের কিন্তু কি আছে, আলাদা আলাদা কিছু কি আছে বলতো, কাজ আছে। যেমন আমি যদি এখানে একটা ফাংশনের নাম লিখি, লিখলাম হচ্ছে কি দেখো তো, স্ক্যানএফ, ঠিক আছে। এই স্ক্যানএফ ফাংশনের জন্য তো অবশ্যই কি থাকবে বলতো, ফাংশন চেনার উপায় হচ্ছে এটা, এরকম দেখবে হচ্ছে এক জায়গায় কি থাকবে, প্রথম বন্ধনী থাকবে আর কি, ঠিক আছে। এই যে স্ক্যানএফ যে ফাংশনটা আছে না, এই ফাংশনটা থাকলেই তোমার কাজ কি জানো, এই ফাংশনটার কাজ হচ্ছে আমাদের ইনপুট গ্রহণ। এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার কাজ কি বলতো ভাইয়া, এই ফাংশনটার কাজ হচ্ছে ইনপুট গ্রহণ, ঠিক আছে। এই ফাংশনটার কাজ হচ্ছে কি করা, ইনপুট গ্রহণ করা। এখন ও যে ইনপুট গ্রহণ করবে, অর্থাৎ স্ক্যানএফ থাকা মানে যে ইনপুট গ্রহণ, এই জিনিসটাও কিন্তু আগে কি করতে হবে, তাকে বলে দিতে হবে। আর এই জিনিসটা বলার জন্য আমরা কি ব্যবহার করি, আমরা বিভিন্ন ধরনের হেডার ফাইল ইউজ করে থাকি, ঠিক আছে। এই জিনিসটার একটা হেডার ফাইলের একটা কি আছে বলতো, নাম আছে। সেই নামটা কি জানো, নামটা হচ্ছে এরকম stdio.h stdio.h নামে একটা কি আছে, হেডার ফাইল আছে। এই stdio.h যেটা আছে না, এই stdio.h এর ভিতরে এই যে স্ক্যানএফ ফাংশনের যে কাজটা, সেই কাজটা সুন্দরভাবে তারা কি করে রাখছে বলতো, বর্ণনা করে আসছে। আর এই যে ফাংশন যেটা লিখলাম, এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন আর কি, ঠিক আছে। এই লাইব্রেরি ফাংশনে মেইনলি হচ্ছে আমাদের কাজ করার সুবিধার্থে আগে থেকেই তারা কি করে রাখছে, কিছু জিনিস আমাদেরকে দিয়ে রাখছে। আমি জাস্ট খালি কি করব, সেটা ব্যবহার করব, তাহলে আমাদের কাজগুলো কি হয়ে যাবে বলতো, সহজ হয়ে যাবে। সো এই হইতেছে জিনিস। তারপর আমরা এখানে আরও কিছু দেখি, যেমন ডেটা বৈচিত্র্য ও শক্তিশালী অপারেটর থাকার কারণে সি ভাষায় লিখিত প্রোগ্রাম কার্যকর ও দ্রুত নির্বাহ করে। ডেটা বৈচিত্র্য মানে হচ্ছে এখানে তুমি চাইলে কি করতে পারো, পূর্ণ সংখ্যার ডেটা আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা নিয়ে ডিল করতে পারো, ভগ্নাংশযুক্ত সংখ্যা নিয়ে ডিল করতে পারো, বিভিন্ন বর্ণ নিয়ে তুমি ডিল করতে পারো, ঠিক আছে। সো এই যে জিনিসগুলো আছে, এইটা হচ্ছে ডেটার টাইপ বলা হয় আর কি, ঠিক আছে। যেমন পূর্ণ সংখ্যা একটা ডেটা টাইপ, তারপর হচ্ছে ইন্টিজার যেটাকে বলা হয়, তারপর হচ্ছে ভগ্নাংশ দেওয়ার জন্য হচ্ছে আমরা ফ্লয়েট ইউজ করি, তারপর হচ্ছে ক্যারেক্টার নিয়ে আলোচনা করার জন্য আমরা কি করি, ক্যার নামে একটা ডেটা টাইপ আছে, সেটা ইউজ করি। সো এইরকম বিভিন্ন ধরনের থাকায় সাথে সাথে বিভিন্ন ক্যারেক্টার, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর হচ্ছে ভাগশেষ নির্ণয়ের জন্য হচ্ছে মডুলাস আছে, তারপর হচ্ছে আমাদের গ্রেটার দেন, লেস দেন, তারপর হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, তারপর আমরা যে লজিক গেট শিখছিলাম না, যেখানে অ্যান্ড গেট, অর গেট, নট গেট। সো এরকম লজিক্যাল অর, লজিক্যাল নট, লজিক্যাল তার অ্যান্ড, এরকম অনেকগুলো অপারেটর থাকার কারণে আমার কাজটা তারা কি করে দেয় বলতো, সুবিধা করে দেয়, ঠিক আছে। তারপর 2 নাম্বার মেইন সুবিধা কি, দেখো তো আমরা এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিসে লিখতেছি, ইংলিশে লিখতেছি না। তো আমাদের ল্যাঙ্গুয়েজ তো আমরা ইংলিশ তো মোটামুটি পারি, সো আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু এটা কি হচ্ছে বলতো, অনেকটা মিল হইতেছে। সো এই জন্য আমাদের জন্য এটা লিখতে কি হয় বলতো, একটু সুবিধা হয়ে থাকে আর কি, ঠিক আছে। সো এই রকম জিনিসগুলোই হচ্ছে এখানে লিখছে। সি ভাষা নিজেকে বর্ধিত করার ক্ষমতা রাখে। আচ্ছা, এখানে আরেকটা কথা, এই প্রথম প্রজন্মের যে ভাষাটা ছিল, সেটা কি ছিল, এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম আমরা আরেক কম্পিউটারে কিন্তু কি করতে পারতাম না, রান করতে পারতাম না। বাট এখানে এমন না, এক কম্পিউটারের জন্য লিখছো, বাট অন্য কম্পিউটার সেটা কী হবে বলো তো, চলবে, ঠিক আছে। ইভেন হচ্ছে আমরা যখন ভার্সিটিতে পড়ছি আর কি, ঠিক আছে, তখন তো আমাদের হচ্ছে একটা ল্যাব ছিল আর কি, ঠিক আছে, যেটাকে প্র্যাকটিক্যাল ক্লাস বলে আর কি। সো সেই ল্যাবগুলোতে দেখা যেত স্যারেরা এসে কী করতো, আমাদের প্র্যাকটিক্যাল করতে দিত, যে এইটার আউটপুট দেখাও বা এটার আউটপুট কী হয় সেটা তুমি নিজে করে দেখাও। সো আমরা অনেকেই কী করতাম, সেই ক্লাসগুলোতে হচ্ছে ফাঁকি দিয়ে কী করতাম, একটা বন্ধু লিখছে না, সেই বন্ধু থেকে কী করতাম, কপি পেস্ট করে নিয়ে আসতাম আমার কাছে, ঠিক আছে। দেন আমি কী করতাম, আমার কম্পিউটারের ডেস্কে কী করে রাখতাম, অর্থাৎ শো করে রাখতাম। স্যার যখন আসতো তখন এই তো স্যার আমি লিখছি, ঠিক আছে। আর চাইলে আমি কি করতাম, ওইখানে দিচ্ছে এন্টার দ্য টু ভ্যালু, আমি লিখছি এন্টার দ্য টু নাম্বারস, জাস্ট একটু করে কি করতাম, লেখাগুলো একটু করে চেঞ্জ করে দিতাম, ঠিক আছে, মেইন যে লেখাগুলো আছে। সো স্যার দেখলে তো আর কোনো কিছু হইল না। সো এরকম আমরা কি করতে পারি, এইখানের ক্ষেত্রে এক কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম কিন্তু অন্য কম্পিউটারে কী করতে পারি বলতো, রান করতে পারি। তারপরে এই কথাগুলো বলা হয়েছে, মেইন ফাংশন থাকবে, ঠিক আছে, এখানে একটা লাইব্রেরি ফাংশন থাকবে, যেমন হচ্ছে এখানে একটা প্রিন্টএফ যার কাছে আউটপুট প্রদর্শন করা, আমি এখানে বলছি একটা স্ক্যানএফ। তাহলে এইরকম বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো সম্পর্কে আসলে কী করা হয়েছে বলতো, লিখা হয়েছে। আমি হচ্ছে আমার মতো করে, ঠিক আছে, আমি হচ্ছে আমার মতো করে কি করলাম, এইখানে জাস্ট একটা করে ছোট্টখাট্ট একটা ব্রিফ দিলাম, এই আর কিছুই না। ওকে,
একজন বলছে আইসিটি কি পঞ্চম মধ্যে আসলে কঠিন, আসলে কোনো কঠিন না। আমরা আসলে কি করি, এই জিনিসগুলোকে কঠিন বানাই। কারণটা হচ্ছে আমরা এই জিনিসগুলো অনেকে বোঝার চেষ্টা করি না, বাট আমরা যখন এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব তখন দেখবো আমাদের জন্য এই জিনিসগুলো একদম কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। ওকে, এবার সে আমাদের সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি। ঠিক আছে, এই লাইব্রেরি ফাংশনের কথাটা আমি বলতেছিলাম, লাইব্রেরি ফাংশনটা কেন দরকার আমাদের। এই লাইব্রেরি ফাংশনের ফলে কি হচ্ছে, এই লাইব্রেরি ফাংশন ইউজ করার ফলে আমাদের কাজ অনেক অনেক কি হয়ে গেছে, কমে গেছে। কারণ আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, যেমন এখন নতুন একটা ফাংশন দেখছিলাম না কিছুক্ষণ আগে, কি ফাংশন দেখলাম দেখো তো, প্রিন্ট এফ। কি ফাংশন দেখলাম, এই যে প্রিন্ট এফ। এই প্রিন্ট এফ ফাংশনের কাজ কি করা বলো তো, আউটপুট প্রদর্শন করা। ঠিক আছে, কম্পিউটারে তুমি যদি কি করো, এখন যদি তুমি এই সি প্রোগ্রামিংয়ে যদি কি করো, প্রিন্ট এফটা তুমি লিখো আর কি, তাহলে সে কি করবে, আউটপুট প্রদর্শন করবে। তাহলে এখন তোমার মনে কোশ্চেন হইতে পারে, এই প্রিন্ট এফ মানে যে সে আউটপুট প্রদর্শন করবে, কেন করবে? তাকে তো অবশ্যই আগে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে এই প্রিন্ট এফ মানে কি করা, আউটপুট প্রদর্শন করা। তার মানে দেখো আমি আগে থেকে তারা কি করে রাখছে, আমার জন্য অনেক কাজগুলো সুবিধাজনক করে রাখছে। ঠিক আছে, অর্থাৎ আমি জাস্ট ছোট্টখাট্ট জিনিসগুলো লিখতেছি, তারা আমাকে আগে থেকে কি করে দিচ্ছে, আউটপুট দিয়ে দিচ্ছে আর কি। ঠিক আছে, সো এইরকম জিনিসগুলো হচ্ছে আছে। এছাড়া চাইলে তোমরা কি করতে পারো, তোমাদের কাজ করার সুবিধার্থে নিজেও কিছু কি করতে পারো, ফাংশন তৈরি করতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো এরকম আমরা আরও কিছু কাজগুলো করতে পারি আর কি। ঠিক আছে, বাট আমাদের এই লেভেলে আমাদের আসলে নিজের থেকে কোনো ফাংশন তৈরি করার দরকার হয় না। আমরা যে হচ্ছে লাইব্রেরি যে ফাংশনগুলো আছে সেগুলো ইউজ করে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু করে ফেলতে পারি। ঠিক আছে, সো এইখানে এই কথাগুলো একটু সুন্দরভাবে লিখছে আর কি। এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু করে দেখলেই হবে, আমরা আশা করি পারবো। এবার আসি দেখি ফাংশনের হেডার ফাইল। ওই কিছুক্ষণ আগে বললাম প্রিন্ট এফ, স্ক্যান এফ, এই নিয়ে কিছু কথাবার্তা তোমাদের সাথে কিছুক্ষণ আগেই বললাম। সেই প্রিন্ট এফ ফাংশনের যে কার্যাবলীটা, সেটা আমাদের একটা হেডার ফাইল আছে। সেই হেডার ফাইলে আসলে তার কি করা আছে, বিস্তারিত বর্ণনা বলা হয়েছে আর কি। ঠিক আছে, যেমন তার নাম হচ্ছে কি, আমাদের নামটা দিয়েছিলাম হচ্ছে stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। সেটার ভিতরে আমরা যে প্রিন্ট এফ ফাংশন বলি বা স্ক্যান এফ ফাংশন বলি, তাদের যে একদম কার্যাবলীগুলো আছে সেগুলো সুন্দরভাবে কি করা আছে বলতো, বলে আসা। ঠিক আছে, সো এটাই বলা হয়েছে। তাহলে প্রত্যেক স্ট্যান্ডার্ড ফাইলে যে ফাইলসমূহ ওই লাইব্রেরির সকল ফাংশনের জন্য প্রোটোটাইপ ধারণ করা, অর্থাৎ ওই যে কোনো জিনিসের যে জিনিসগুলো আছে সেগুলো সে কী করবে, ধারণ করে থাকবে। ঠিক আছে, আর কি বলে, আমাদের এই হেডার ফাইলগুলোকে চিহ্নিত করার জন্য, যেমন HTML-কে চিহ্নিত করার জন্য আমরা কি দিছি, .html, ঠিক সেমভাবে হেডার ফাইলগুলো চিহ্নিত করার জন্য আমরা কি দিব, .h যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা কি করব, ইউজ করব। আর ওই হেডার ফাইলটা অ্যাড করার জন্য আমরা ছোট্ট একটা কথা লিখব, সেটা হইতেছে হ্যাশ ইনক্লুড। এই হ্যাশ ইনক্লুড লিখে আমরা মেনলি একটা হেডার ফাইল কীভাবে লিখি দেখো, প্রথম হচ্ছে আমাদের এই কথাটা লিখতে হয়, হ্যাশ ইনক্লুড মানে সংযুক্ত করতেছি একটা হেডার ফাইল। ঠিক আছে, দেন আমাদের এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে সেই হেডার ফাইলটা লিখতে হয়। যেমন আমি একটা হেডার ফাইলের নাম লিখলাম, সেটার নাম হচ্ছে কি stdio ডট কত বললাম, h। ঠিক আছে, সো এভাবে আমরা মেনলি কি করলাম, একটা হেডার ফাইলকে করে ফেললাম, লিখে ফেললাম আর কি। ঠিক আছে, সো এই কথাগুলো বলছে। আর এই লাইনটা শেষে আমাদের কখনো সেমিকোলন দিতে হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মনে রাখবো। আমরা যখন একটা প্রোগ্রাম দেখবো তখন দেখবো হচ্ছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন তো আসলে আমরা প্রোগ্রাম দেখি নাই, আমরা হচ্ছে জাস্ট ছোটো ছোটো জিনিসগুলো আলোচনা করতেছি, এই জন্য তোমাদের মনে একটু অন্যরকম হইতে পারে আর কি। ঠিক আছে, দেন আমরা একটু করে যদি নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে দেখো আমি এখানে কি করছি, একটা খালি একটা জিনিস রাখছি আর কি। ঠিক আছে, এই খালি জিনিসে মেনলি আমি কিছু ওই যে এতক্ষণ ধরে বলতেছি লাইব্রেরি ফাংশন, তারপর হচ্ছে হেডার ফাইল, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো একটু করে তোমাদের কি করে দিই বলো তো, লিখে দিই। এখানে হচ্ছে আমরা কিছু লাইব্রেরি ফাংশন লিখবো, কাজ লিখবো এবং তাদের কি লিখবো, তাদের হচ্ছে হেডার ফাইল লিখবো আর কি। ঠিক আছে, এখানে কিছু লাইব্রেরি ফাংশন লিখতেছি, যে জিনিসগুলো অবশ্যই তোমরা কি করবা, মনে রাখবা, কারণ এইটাই হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, লাইব্রেরি ফাংশন এখানে রাখবো হচ্ছে আমরা কিছু কাজ, আর এখানে থাকবে কি বলতো, আমাদের হেডার ফাইল। ওকে, তাহলে প্রথম যে লাইব্রেরি ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হইতেছে এইটা দিলাম। এটা তো আমরা দেখো অনেক বলেই ফেলছি তোমাদের এটার কাজ কি। সেই প্রথমে দিলাম হচ্ছে প্রিন্ট এফ। তাহলে এই প্রিন্ট এফের কাজ কি ভাই, প্রিন্ট এফের কাজ হচ্ছে আউটপুট প্রদর্শন করা। এই প্রিন্ট এফের কাজ কি বললাম, এই প্রিন্ট এফের কাজ হচ্ছে আমাদের আউটপুট প্রদর্শন করা। ঠিক আছে, তারপর আমি আরেকটা লাইব্রেরি ফাংশন লিখতেছি, দেখো সেটা হচ্ছে লিখলাম স্ক্যানএফ। সে স্ক্যানএফ ফাংশনের নামটা কাজ কি বলতো,
ইনপুট গ্রহণ। তাহলে এখন আমরা বললাম কি এই প্রিন্টএফ যে আউটপুট প্রদর্শন করবে, স্ক্যানএফ যে ইনপুট গ্রহণ করবে, সো এই জিনিসগুলো কোথাও না কোথাও তো আগে বলে দিতে হবে আমাদের, না বললে কি হবে, না বললে হবে না। তো বলার জন্য আমরা এই জিনিসগুলো কোথায় বলা আসছে, এই হেডার ফাইল। তাহলে এখানে একটা হেডার ফাইল আমরা ইউজ করি, তার নাম কি, তার নামটা হচ্ছে এটা stdio ডট কত বলতো এইচ, ঠিক আছে। তাহলে এই stdio ডট এইচ এই কথাটার মানে কি ভাই, এই কথাটার মানে হচ্ছে আমাদের এই এসটিডি, এই এসটিডি যেটা আছে এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড আইতে বুঝাই ইনপুট আর ওতে বুঝাই আউটপুট। তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আর ডট এইচ মানে বুঝাই ডট হেডার ফাইল, ঠিক আছে। সো আমাদের এইটার এই দুইটা আমরা জাস্ট এই দুইটা মনে রাখবো। তোমাদের বইতে অসংখ্য কি আছে বলতো, এই লাইব্রেরি ফাংশন আছে, এদের কাজ দেওয়া আছে, এদের হেডার ফাইল দেওয়া আছে। ভাই আমাদের জন্য অর্থাৎ আমাদের এই লেভেলে যতটুকু দরকার আমি সেগুলোই তোমাদেরকে কী করতেছি এখানে লিখে দিচ্ছি। আর এই জিনিসগুলো কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষায় এমসিকিউ বলো, ঠিক আছে। আর আমরা যখন সি প্রোগ্রাম করবো তখন দেখবা এই জিনিসগুলো ঘুরে ঘুরে কি করতেছি, ইউজ করতেছি। সো এই জিনিসগুলো একটু তোমরা খাতায় লিখে রাখো। তাহলে প্রথমে আমরা প্রিন্টএফ আর স্ক্যানএফটা লিখলাম। এবার আমরা আমাদের হচ্ছে প্রিভিয়াস ওই যখন আরও আগে ছিল, আগেকার দিনগুলোতে দেখা যেত আমরা আরও কিছু ফাংশন ইউজ করতাম, বাট বর্তমানে কিন্তু অনেক অনেক বেশি কী হয়ে গেছে, আপডেট হয়ে গেছে জিনিসগুলা। সো এই বর্তমান সময়ে আমরা কি করি না, এই ফাংশন এখন যে দুইটা লিখবো সে দুইটা আমরা বলতে গেলে এতটা ইউজ করি না, কিন্তু তোমরা যখন বোর্ড পরীক্ষার কোশ্চেন সলভ করবা তখন দেখবা ওই ফাংশনগুলো আছে, তখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে ভাই আসলে এগুলোর কাজ কি, সেই জন্য আমি লিখি করতেছি এগুলা লিখে দিচ্ছি। তাহলে এখন যেটা লিখতেছি সেটার নামটা হচ্ছে এরকম CLRSCR ফাংশন। এটা মানে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন। তাহলে এই ক্লিয়ার স্ক্রিনের কাজ কি, এই ক্লিয়ার স্ক্রিনের কাজটা হচ্ছে আমাদের এরকম পূর্ববর্তী আউটপুট স্ক্রিন থেকে মুছে ফেলা, পূর্ববর্তী আউটপুট কি করা, স্ক্রিন থেকে মুছে ফেলা। তাহলে পূর্ববর্তী যে আউটপুটটা ছিল অর্থাৎ পূর্বে যে আউটপুটটা ছিল সেইটা হইতেছে কি করব, আমরা স্ক্রিন থেকে মুছে ফেলার জন্য আমরা CLR SCRটা কি করব, ইউজ করব। তারপর দেখো আমাদের দেখবা আরেকটা ফাংশন দেওয়া আছে সেটা হচ্ছে গ্যাচ, আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বলতো গ্যাচ। এই গ্যাচের কাজ কি, গ্যাচের কাজটা হচ্ছে আউটপুটটাকে আমরা স্ক্রিনে কি করব, স্থির রাখার জন্য, ঠিক আছে, আউটপুট স্ক্রিনে স্থির রাখার জন্য। ভাই এই জিনিসটা কিরকম, আউটপুট স্ক্রিনে স্থির রাখা, যেমন দেখো আমি যদি এইখানে এখন এটা স্থির আছে, সাপোজ আমি যদি একটা বাটনে ক্লিক করি তাহলে সে কিন্তু কি হবে, অন্য জায়গায় চলে যাবে, ঠিক আছে। সো যতক্ষণ আমি সেই বাটনটাতে ক্লিক করছি ততক্ষণ স্থির রাখার জন্য মেনলি আমরা কি করতে কি, এই গ্যাচ দেখবা তোমরা অনেক জায়গায় দেখবা এই গ্যাচ যে ফাংশনটা আছে এটা কিন্তু কি করা হয়, ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে এই দুইটার কাজ। আর একটা নতুন একটা কি এসে হেডার ফাইলে বলা আছে, সেই হেডার ফাইলটার নাম কি জানো, সেই হেডার ফাইলটার নাম হচ্ছে আমাদের এরকম কনসোল বা কোনিও ডট এইচ। এই কোন দ্বারা বোঝায় কনসোল, এই কোন দ্বারা বোঝায় কনসোল, আইতে আগের মতোই সেই ইনপুট আর ওতে হচ্ছে কি আসলে বলতো আউটপুট, ঠিক আছে। কনসোল ইনপুট আউটপুট ডট যে হেডার ফাইলটা আছে সেই ডট হেডার ফাইল, এই কোন দ্বারা বোঝায় কনসোল, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমরা কি করে দিলাম, এইখান থেকে দুইটা ফাংশন কি করতে হবে, মনে রাখতে হবে। এই জিনিসগুলো আশা করি তোমরাও লিখে রাখবা, কারণ যা পড়াচ্ছি অনেক কিছুই পড়াবো, তার মধ্যে যেই জিনিসটা তোমার দরকার সেটা অবশ্যই খাতায় থাকলেই ভালো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আরও দুইটা ফাংশন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমরা পাও, কি ফাংশন নিলাম, এই ফাংশনটার নাম হচ্ছে পাও। পাওয়ারের কাজ কি ছিল, ঘাত বা মাত্রা কি করতো, দেখতো। তাহলে আমাদের যদি ঘাত নির্ণয় রিলেটেড কিছু আসে, কি নির্ণয়, ঘাত নির্ণয়, ঠিক আছে। আমরা যদি কখনো কি করি, ঘাত নির্ণয় করতে যাই তখন আমরা কি করব, এই পাও ফাংশনটা ইউজ করবো, অর্থাৎ কোনো পাওয়ার টাওয়ার দিতে চাইলে, ঠিক আছে। দেন আবার যদি আরেকটা ফাংশন আছে SQRT, অ্যাসকিউরেট, যদি আমরা এটা মানে কি অ্যাসকিউরেট, এটা হচ্ছে রুটের কাজ করবে। রুটের কাজ কি, বর্গমূল নির্ণয়, ঠিক আছে।
আমরা মেইনলি আমাদের পরীক্ষার জন্য এই দুইটা ইউজ করে থাকি, ঠিক আছে। যেমন হচ্ছে দেখবা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র শিখছিলাম √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু কত s মাইনাস সি। সো এইরকম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় কিন্তু আমরা এই জিনিসটা ইউজ করব, ঠিক আছে। সো এই দুইটার জন্য অর্থাৎ এই দুইটা ফাংশনের কাজগুলাও আমরা একটা জায়গায় কি করে রাখছি, বর্ণনা করে রাখছি। তার নামটা কি, তার নামটা হচ্ছে আমাদের এই ফাংশন, এইটা হেডার ফাইল ম্যাথ ডট কত বলেন তো এইচ। সো এই যে 6টা ফাংশন বললাম এবং তাদের হেডার ফাইলগুলো বললাম, এই ফাংশন এবং হেডার ফাইলগুলোই আপনাদের পরীক্ষায় এমসিকিউতে আসে। বলতে পারে ম্যাথ ডট এইচ, এই যে এই হেডার ফাইলের অন্তর্ভুক্ত ফাংশন কোনটা, উত্তর হচ্ছে পাও আছে, এসকিউআর আছে, আবার পরম মানের জন্য এবিএস লেমা একটা ফাংশন আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের কি বলেন তো দরকার আর কি, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট। এই চার্টটা থেকে আমাদের এমসিকিউ তো ভাই আসবেই, ঠিক আছে। ইভেন আমরা যখনই কোনো সি প্রোগ্রাম করব তখন দেখবেন এই চার্টের জিনিসগুলো ইউজ করতেছি, ঠিক আছে। যেমন এই হেডার ফাইলটা আমি সবসময় লিখবো, আর এইখান থেকে প্রিন্টএফটা দেখেন আমি একটা প্রোগ্রাম লিখতেছি, প্রোগ্রাম লিখলে অবশ্যই তো কি থাকবে, সেই প্রোগ্রামটা লেখার সময় অবশ্যই কোনো ইনপুট দরকার বা আউটপুট তো দরকার হবে। কোনো না কোনো কিছু তো দেখবো, আউটপুট তো দেখতে পারি, ঠিক আছে। একটা প্রোগ্রাম আপনি কেন রচনা করবেন, আপনি কি শুধুমাত্র কালো একটা স্ক্রিন রাখলে কি হবে, আপনার হবে না। কোনো কিছু না কোনো কিছু তো দেখার জন্য বা কোনো কিছু যাচাই করার জন্য তো দেখতে যাচ্ছেন, তো যাচাই করার জন্য মেইনলি কি দরকার, প্রিন্টএফ। আর প্রিন্টএফ থাকা মানে কি, অবশ্যই একটা stdio, এটা কিন্তু আপনাদের দিতেই হবে। এই হইতেছে জিনিস। এই চারটা আমরা একটু করে কি করব মনে রাখবো। এবার সে আমাদের নেক্সট স্লাইড, সেটা হইতেছে সি প্রোগ্রামের গঠন। তাহলে কিভাবে এটা সি প্রোগ্রাম গঠিত হয়, আমরা আগেও বলছি সি প্রোগ্রামটা হচ্ছে একাধিক কিসের সমন্বয়ে গঠিত, ফাংশনের সমন্বয়ে কি হবে বলেন তো গঠিত, ঠিক আছে। তাহলে বলছে সি প্রোগ্রামে একটি মেইন ফাংশন সহ, দেখেন একটা মেইন ফাংশন, অর্থাৎ এই মেইন ফাংশনটা থাকতেই হবে, এটা সহ এক বা একাধিক ফাংশন। ওই যেমন একটা ফাংশন বললাম প্রিন্টএফ, আপনি সেই প্রিন্টএফ দিয়ে কি করতে পারেন, একটা ফাংশন অর্থাৎ একটা সি প্রোগ্রাম লিখে ফেলতে পারেন। একটা ফাংশন থাকতে হবে, মেইন ফাংশন তো অবশ্যই লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি চাইলে এক বা একাধিক ফাংশন দিয়ে কি করতে পারেন বলেন তো, এই জিনিসটা করে ফেলতে পারেন আর কি, ঠিক আছে। আর ফাংশন হলো সি প্রোগ্রামের বিল্ডিং ব্লক বা ইউনিট। ফাংশনে এক বা একাধিক কি থাকতে পারে, স্টেটমেন্ট থাকতে পারে, বা একের অধিক কি করতে পারে, লাইন থাকতে পারে, এটা বলা হচ্ছে। আর সি ভাষায় তৈরি করার পর তাদেরকে কি করা হয়, একত্রিত করা হয় আর কি, একত্র করে একটা জায়গায় অর্থাৎ মেইন ফাংশনের ভিতরে আমরা কি করি নিয়ে আসি। সো আমরা এই জিনিসগুলো যখন একটা প্রোগ্রাম দেখব তখন জিনিসগুলো আমরা কি করতে পারবো, আরও ভালো মতো বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এবার আসি আমাদের ডকুমেন্টেশন সেকশন নামে একটা সেকশন আছে, ঠিক আছে। ডকুমেন্টেশন সেকশনে আমরা মেনলি কি করে থাকি, একটা সি ভাষা, ঠিক আছে, মানে কোনো কিছু লাইন বোঝানোর জন্য আমরা এই ডকুমেন্টেশন সেকশনটা কি করে থাকি, বুঝিয়ে থাকি আর কি। যেমন দেখেন HTML এর ক্ষেত্রে আমার টাইটেল নামে একটা কথা বলছিলাম না, সেই টাইটেলটা কিন্তু মেইন কোনো জায়গায় কিন্তু কি করে নাই, কাজ করে নাই, বাট সে কি করছে, আমাদের ওই উপরে যাচ্ছে একটু করে লাইন দিছে। তারপর টাইটেলের মধ্যে বলছিলাম একটা মেটা নামে একটা অংশ ছিল, যার কাজ কি ছিল, কে এই প্রোগ্রামটা লিখছে, কখন লিখছে, কিভাবে লিখছে, সেই জিনিসগুলো বলছে। এখানেও ঠিক সেম, আমরা কোনো একটা লাইন কেন লিখলাম বা কী কারণে লিখলাম সেটা আমি তো লিখছি, এখন প্রোগ্রাম একটা কোডিং করছি, এখন তুমিও যাতে সহজে সেই জিনিসটা বুঝতে পারো এই জন্য আমি পাশে কী করতে পারি, সেই জিনিসটা লিখতে পারি। তাহলে এখন এইটা লিখে কিন্তু আমি কম্পিউটারে সেটা কি করবে না, শো করবে না, অর্থাৎ তোমার স্ক্রিনে কিন্তু শো করবে না, বাট তুমি যখন প্রোগ্রামটাতে ক্লিক করবা তখন তুমি আসলে দেখতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে সেই জিনিসটা। তাই এই ডকুমেন্টেশন সেকশনটি কি, এটি একটা সি প্রোগ্রামের ঐচ্ছিক অংশ, আর এই অংশে প্রোগ্রামের প্রয়োজনীয় কমেন্ট বা মন্তব্য থাকে। এখানে হচ্ছে ওই যে তোমার যে কথাগুলো আছে সেগুলো তুমি লিখতে পারো, আর প্রোগ্রাম নির্বাহী এই অংশের কোনো ভূমিকা নেই, দেখছো এটার কোনো ভূমিকা নাই। আর সি ভাষায় এক লাইনে কমেন্টের জন্য আমরা এইরকম দুইটা কি করে থাকি, দাগ ইউজ করে থাকি। যেমন দেখো এক লাইনটা কমেন্ট দিছি, এটা দিস ইজ মাই ফার্স্ট কোড ইন সি, অর্থাৎ এটাই হচ্ছে আমার কি প্রথম সি প্রোগ্রামে লেখা একটা কোড। তাহলে দেখো এই লেখাটা দেখে তুমি কি বুঝবা, যে তুমি প্রথম কি করতেছো, সি লিখতেছো, ঠিক আছে। আর এই লেখাটা যাতে কখনো প্রদর্শিত না হয় এক লাইনে কোডের জন্য এভাবে। আর বলা হয়েছে তবে একাধিক লাইন কমেন্টের জন্য, অর্থাৎ তুমি যদি একের অধিক যদি লাইন হয় তখন আমরা কি করে থাকি, এইরকম এটা দিয়ে স্টার, এটা ঠিক আছে। যেমন হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইন সি, তারপর হচ্ছে লিখলাম আই হ্যাভ রিটেন মাই কমেন্ট টু ক্ল্যারিফাই মাই প্রোগ্রাম। তাহলে কমেন্টের কাজ হচ্ছে আমি যেইটা লিখতেছি সেটা কি করার জন্য, তোমার কি যাতে বুঝতে পারো সেটা। তাহলে একের অধিক যখন লাইন হবে তখন আমরা কমেন্টগুলো শেষে কি করব, এটা দিয়ে শুরু করব, আর ওইটা দ্বারা কি করব বলো তো
শেষ করব। এই হইতেছে আমাদের জিনিসগুলা। ওকে, সো এটা হচ্ছে কী কাজ গেল, ডকুমেন্টেশন অংশন। আমরা এই ডকুমেন্টেশন অংশনে অর্থাৎ এই জিনিসগুলো আসলে লিখবো না প্রোগ্রামে, কারণ আমাদের তো এত সময় নেই আর কি পরীক্ষার হলে, ঠিক আছে। এটা আমরা এই জন্য কী করবো, স্কিপ করব। এবার আসি আমাদের লিঙ্ক সেকশন। দেখো এই লিঙ্ক সেকশনটা হচ্ছে কি বলতো, একটা আবশ্যকীয় সেকশন, ঠিক আছে। এখানে অবশ্যই কি করতে হবে, এটা আমাদের দিতে হবে। এখানে কি লিঙ্ক করব, যে হেডার ফাইলগুলো লিখছি, প্রিন্টএফ যে ফাংশনটা লিখবো তার কাজ কোথায় আছে, হেডার ফাইলে আমরা দিয়ে রাখছি। তাহলে হেডার ফাইল তো সংযুক্ত করতে হবে, তাহলে এটা না করলে কি হবে, প্রিন্টএফের কাজ কি সে বুঝতে পারবে, বুঝতে কিন্তু পারবে না। এই জন্য এটা অবশ্যই কি বলছে, একটা আবশ্যকীয় অংশ বলছে। এই অংশে প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ফাংশনের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কি করা হয়, সংযুক্ত করা হয়, ঠিক আছে। আর আমরা একটা হেডার ফাইল কিন্তু সংযুক্ত করছিলাম stdio.h, আর সংযুক্ত করার জন্য সামনে একটা কি দিতে হয়, হ্যাশিং কোড দিতে হয়। তোমাকে একটা জিনিস খেয়াল করছো, দেখো এখানে যে লেখাগুলো লিখতেছি সবগুলোই দেখবা ছোট হাতের অক্ষরে লিখতেছি। আমি বারবার বলতেছি, এই যে সি ভাষাটা আছে এটা কিন্তু একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সে শুধুমাত্র ছোট হাতের অক্ষরকে কি করবে, অ্যালাউ করবে। তুমি এখানে চাইলে তোমার মন মতো বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর কিন্তু ইউজ করতে পারবা না, ঠিক আছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যেমন এখানে উদাহরণস্বরূপ বলা যায়, কি বলতেছে, বলছে কোনো প্রোগ্রামে প্রিন্টএফ ফাংশন ব্যবহৃত হলে, আমরা জানি প্রিন্টএফের কাজটা কোথায় বলা আছে, আমরা জানি প্রিন্টএফের কাজ বলা হয়েছে stdio.h। তাহলে প্রিন্টএফের ব্যবহৃত হলে এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল হচ্ছে stdio.h, যা কি বলছে নিচের স্টেটমেন্টের মাধ্যমে লেখা হয়। তুমি যদি কোনো যাও প্রিন্টএফ ফাংশনটা ইউজ করো, তখন তোমার এই লাইনটা দেখবা সবার আগে লিখতে হয়। আর আমরা প্রতিটা ফাংশন, আমরা যতগুলা কি করব, সি প্রোগ্রামিং করব, দেখবা প্রথম লাইনই এটা আছে। প্রথম লাইনে কি আছে বলতো, এটা। আর এটা তাহলে কি অংশ, আবশ্যকীয়। অবশ্যই এই লাইনটা কি করতে হবে বলতো, আমাদের লিখতে হবে, ঠিক আছে। আর এগুলো কি হবে বলতো, অবশ্যই ছোট হাতের অক্ষরে হবে। এবার আসে আমাদের নেক্সট স্লাইডে কি ভাই, নেক্সট স্লাইডে হচ্ছে একটা খালি আছে, কোনো একটা কিছু লিখতে চাইছিলাম, ঠিক আছে। আচ্ছা দেখি, সমস্যা নেই, পরে দেখবো। এবার আসে আমাদের ডেফিনেশন সেকশন। এটাও একটা ঐচ্ছিক অংশ, এটাও আমরা এত বেশি ইউজ করি না, ঠিক আছে। আমি তো বর্তমানে হচ্ছে তোমাদের যেই প্রোগ্রামগুলো শিখাবো সেখানেও ইউজ হবে না আশা করি। বলা হয়েছে এই প্রোগ্রামটা একটা ঐচ্ছিক প্রোগ্রামের প্রয়োজনীয় কি থাকবে, যাবতীয় যে সিম্বলিক যে কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে, সেগুলোকে আমরা কি করব, এই হ্যাশ ডিফাইনের মাধ্যমে কি করবো বলতো, লেখা হয়। যেমন হচ্ছে পায়ের ভ্যালুটা কত, 3.141, ঠিক আছে, 341416 আর কি। সো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি। যেমন হচ্ছে আমরা একটা প্রোগ্রাম শিখবো, সেটার নাম কি ছিল, সেটা ছিল হচ্ছে এরকম, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি কত, পাই আর স্কোয়ার। যে এখান থেকে এই যে পাইটা, ঠিক আছে, এই যে পাইটা আছে না, এই পাইয়ের মানটাই হচ্ছে মেনলি 3.14। আমরা চাইলে এটাকে এখানে ডিক্লেয়ার করতে পারি, বাট আমি তোমাদের কাজ করার সুবিধা করার জন্য কি করব, এই পায়ের জায়গায় আসলে পাই লিখবো না। এই সি প্রোগ্রামিংয়ে যদি এইটা তুমি যদি কি করতে চাও, লিখতে চাও আর কি, ঠিক আছে। সি প্রোগ্রামিং লেখার জন্য এটাকে এভাবে লিখতে হবে। এবং পায়ের জায়গায় আমি লিখবো কত বলো তো, আমি এক্সট্রা কাজ কম করবো আর কি, 3.1416, ঠিক আছে। আর স্কোয়ারকে আমরা চাইলে এরকম সি প্রোগ্রামিংয়ে একটু বলে দিই, এই গুণ বুঝাতে এটা দিয়ে গুণ বুঝাতে কি করতে হয়, এটা দিতে হয়, ঠিক আছে। এত ইন্টু আর ইন্টু কি দিতে হবে বলো তো, ইন্টু হচ্ছে আর দিতে হবে। এটা হচ্ছে আমরা কি করব, গুণ বোঝানোর জন্য এভাবে ইউজ করব, ঠিক আছে। আবার অনেকে বলে ভাই আর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার থাকলে তো আপনি বুঝছেন আমাদের ঘাত নির্ণয়ের সময় আমরা কি করতে পারি, পাওয়ার ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে কি পাওয়ার ইউজ করতে পারবো, অবশ্যই পারবা। তাহলে আমি সাপোজ যদি দেখো এই যে আর স্কোয়ারটা আছে, এটাকে যদি লিখতে চাই, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে আর ইন্টু আর তো লিখতে পারি, অথবা চাইলে এইভাবে দিতে পারি, পাও, ঠিক আছে। তারপরে কি দিব, এই যে প্রথম যেটা থাকে সেটাকে বলা হয় বেস, কমা কত দিতে হবে, 2। এই কথাটা মানেই হচ্ছে আর স্কোয়ার, সি প্রোগ্রামিংয়ের ভাষায়। সি প্রোগ্রামিংয়ের ভাষায় এইভাবে লিখি, আর আর স্কোয়ারকে আমরা এইভাবে লিখি আর কি, ঠিক আছে। সো এগুলো কিন্তু কই আসে জানেন, এই যে জিনিসগুলো লিখতেছি এগুলো হচ্ছে আপনাদের এমসিকিউতে দিবে। আর স্কোয়ারকে সি ভাষায় প্রকাশ করলে কীরকম দেখাবে, পাও আর কমা 2। তাহলে প্রথমটা কি, বেস, তারপরটা কি, পাওয়ার হিসেবে কি করে বলেন তো, এখানে যে কাজ আছে সেই কাজ কিন্তু করে আর কি, ঠিক আছে। সো এই জিনিসগুলো কি করতে হবে বলেন তো, আমাদের জানতে হবে। তাহলে এবার চলেন আমরা একটু করে নেক্সট স্লাইডে একটু করে দেখি কি বলছে। বলছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, অর্থাৎ গ্লোবাল সর্বত্র সে কি করবে, থাকতে পারবে আর কি, ঠিক আছে। তো আপনি একবার যদি ডিক্লেয়ার করেন, সে মেইন ফাংশনের ভিতরে বাইরে সব জায়গায় কি করবে, কাজ করবে। এটি সি প্রোগ্রামে এটাও একটা ঐচ্ছিক অংশ, আমরা এতটা ইউজ করি না বা করবো না। একাধিক ফাংশনে অথবা প্রোগ্রামে সর্বত্র ব্যবহৃত হবে এমন একটা চলক বা ভ্যারিয়েবলকে কি করা হয়, এই অংশে ঘোষণা করা হয় আর কি, ঠিক আছে। আমরা আমাদের যেই বললাম না, এখানে অনেক কিছুই আছে,
বাট আমরা আমাদের যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো নিয়ে কি করব, বেশি ফোকাস থাকবো। ঠিক আছে, আমরা জাস্ট বেশি না, খালি কালকের দিন সময় দেন, কালকে হচ্ছে সম্ভবত আমরা একটা ক্লাস নিতে পারি, সেই কালকের ক্লাসের পরেই দেখবেন আমাদের কোনগুলো জিনিস আসলে দরকার আর কোনগুলো জিনিসগুলো দরকার নাই। ঠিক আছে, আপনারা নিজেরাই তখন আইডেন্টিফাই করতে পারবেন। আর সিকিউকে ক বা খতে কোথায় কি আসে সেটা তো আমি অবশ্যই বলে দিব। ওই যে জিনিসগুলো দাগাই দিচ্ছি না, কিছু জিনিস কোনটা আবশ্যিক অংশ কোনটা ঐচ্ছিক অংশ, ওই জিনিসগুলো একটু করে কি করবেন, মাথায় রাখবেন, তাহলে হবে। ঠিক আছে, এবার আসে আমাদের মেইন ফাংশন। ভাই বলছিলাম না, মেইন ফাংশন সি ভাষা লিখতে গেলে অবশ্যই একটা কি করতে হবে, একটা মেইন ফাংশন কি করতে হবে, রাখতে হবে। ঠিক আছে, সো এইটা বলতে দেখেন, এইটা হচ্ছে একটা কি অংশ, আবশ্যকীয় একটা অংশ। তাহলে প্রত্যেক সি প্রোগ্রামিংয়ে একটা কি থাকে বলেন তো, একটা করে মেইন ফাংশন থাকে। দেখছেন, প্রত্যেক সি প্রোগ্রামিং একটা কি থাকবে, মেইন ফাংশন থাকবে। আর এটার কয়টা অংশ বলেন তো, দুইটা অংশ। এটার কয়টা অংশ বলেন তো, দুইটা অংশ। এক নাম্বার যে অংশ সেটা হচ্ছে ঘোষণা অংশ। ঘোষণা অংশে কি করি আমরা, হচ্ছে বিভিন্ন ধরনের চলক নিয়ে কাজ করব। সেই চলকটা কি ধরনের মান গ্রহণ করবে বা কি ধরনের মান আমাকে আউটপুট দেখাবে সেইটা সম্পর্কে আমি কি করব, বলবো। সাপোজ আমি বললাম হচ্ছে এ একটা ভ্যারিয়েবল আছে, তারপরে বললাম বি একটা ভ্যারিয়েবল আছে, তারপরে বললাম সি একটা ভ্যারিয়েবল আছে। তুমি চাচ্ছ কি এই ভ্যারিয়েবলে সবসময় তুমি কি রাখবা, পূর্ণ সংখ্যা রাখবা। ঠিক আছে, কোনো ভগ্নাংশ তুমি রাখবা না। তাহলে পূর্ণ সংখ্যা রাখার জন্য তার আগে তোমার এখানে কি করতে হবে, একটা ইন্ট, এই ইন্ট নামে একটা ডেটা টাইপ লিখতে হবে। এই ডেটা টাইপের কাজটা হচ্ছে তুমি এইখানে যে চলকগুলো, এগুলো হচ্ছে চলক, এই যে ভ্যারিয়েবলগুলো আছে, ভ্যারিয়েবল কি করবে, ইন্টিজার। ঠিক আছে, অর্থাৎ তুমি যা গ্রহণ করো বা আউটপুট দেখাও সবগুলো কি হবে বলো তো, ইন্টিজারে সে কি করবে, শো করবে। ঠিক আছে, আর এইটা যেহেতু একটা স্টেটমেন্ট, আমরা বলছিলাম মনে থাকার কথা আশা করি, স্টেটমেন্টের শেষে দেখবে একটা সেমিকোলন দিতে হয়। তাহলে এই রকম হচ্ছে একটা সেমিকোলন আমরা কি করে দিই, দিয়ে দিই। তাহলে এই যে জিনিসটা আছে না, এটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন পার্ট, চলক ঘোষণার অংশ। তাহলে চলক ঘোষণার অংশে প্রথমে কি থাকে, ডেটা টাইপ থাকে, তারপরে কি থাকে, যে ভ্যারিয়েবলগুলো আছে সেই ভ্যারিয়েবলগুলো থাকে। আর ইন্ট কাজ কি, ইন্টের কাজ হচ্ছে পূর্ণ সংখ্যায় ডেটার মানগুলো কি করে নেওয়া। তাই আবার অনেকের মনে আবার কোশ্চেন আসতে পারে, হাই ভগ্নাংশ হইলে কি হবে। সো এই জিনিসগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, আমি কিছুক্ষণ পর দেখবো আবার সুন্দর মতো ওই অনেকগুলো লাইব্রেরি ফাংশন নিয়ে একটা চার্ট করে দিছিলাম, এখানেও কি করবো, একটা লাইব্রেরি ফাংশন নিয়ে তোমাদের কি করে দিব, একটা চার্ট করে দিব। ঠিক আছে, সো তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তার প্রথমটা গেল ঘোষণা অংশ, তারপরে আছে কি নির্বাহ অংশ, অর্থাৎ এই জিনিসটা তো কোনো না কোনো কিছু কি করবে, আউটপুট দেখে বা কোনো কাজ করবে, এই যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে। সো এটাই বুঝাইছে। তাই দেখো বলছে ঘোষণা অংশে এই ফাংশনের মধ্যে ব্যবহৃত সকল স্থানীয় চলক বা ভ্যারিয়েবলকে কি করতে হয়, ঘোষণা করতে হয়। তাহলে এই ঘোষণা অংশে আমি কি করছি, ঘোষণা করছি সবগুলো কি ইন্টিজার। তারপর বলছে আর নির্বাহ অংশে কি হয়, কমপক্ষে একটা স্টেটমেন্ট থাকতে হয়। ঠিক আছে, একটা স্টেটমেন্ট থাকবে, যে একটা স্টেটমেন্টে কি হবে বলতো, এই উভয় অংশের প্রত্যেক স্টেটমেন্টের সাথে সেমিকোলন থাকতে হবে। দেখো আমি কিন্তু একটা সেমিকোলন দিছি। আর ফাংশনের সম্পূর্ণ অংশ দ্বিতীয় বন্ধনী, অর্থাৎ মেইন ফাংশন পর। ঠিক আছে, আমি যদি এইরকম একটা দেখো, এই যদি এরকম একটা দিই, এই যে মেইন ফাংশন যেটা আছে, এই মেইন ফাংশন আমি দিলাম, এইখানে দিলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হইলো, আর এইখান থেকে হইতেছে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে। ঠিক আছে, এই হইতেছে জিনিস, আর কিছুই না, এই হইতেছে জিনিস। ওকে, তাহলে এইখানে হচ্ছে আমরা আরও কিছু লেখা লিখবো, এখানে আরও কিছু আছে, সেই জিনিসটা হচ্ছে আমি কি করলাম না, আর লিখলাম না, এটা কি করলাম, একটু সারপ্রাইজ হিসেবে রাখলাম। এখানে আরও অনেক কিছু লিখবো, অর্থাৎ নির্বাহ অংশ কিছু না কিছু তো নির্বাহ করবে, সেই নির্বাহ অংশকে আমি কি করছি, রেখে দিচ্ছি, কিন্তু কিছু দিলাম না। ঠিক আছে, পাও ব্যবহার করলে কি করতে হবে, অবশ্যই পাও ব্যবহার করলে অবশ্যই কি করতে হবে, ম্যাথ ডট এইচ, অর্থাৎ একটা এক্সট্রা লাইন লিখতে হবে। এই জন্যই কিন্তু দেখবা আমি আর ইন্টু আর দিছিলাম। ঠিক আছে, এই জন্য আমি কি করছিলাম, আর ইন্টু আর দিছিলাম। এবার সে আমাদের নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে সাব প্রোগ্রাম সেকশন। এটাও আমাদের ঐচ্ছিক অংশ, আমরা ইউজ করবো না আমাদের সময়ও। ব্যবহারকারী কর্তৃক তৈরি করা যে সকল ফাংশন প্রোগ্রামে থাকে, অর্থাৎ তুমি নিজেই তৈরি করতেছো এমন কিছু ফাংশন থাকবে, সেগুলো হচ্ছে আমরা এখানে ইউজ করে থাকবো। ঠিক আছে, সো এই হচ্ছে কথাবার্তাগুলা। সো আমরা একটা সি প্রোগ্রামে যে মেইন যে কি আছে গঠন বলতে পারি, সে গঠনটা হচ্ছে আমরা কি করলাম, এখান থেকে দেখে নিলাম আর কি। ঠিক আছে, তাহলে এখন চলো একটা প্রোগ্রাম আমি এখানে লিখছি। এইখানে হচ্ছে একটা কি লেখা আছে, প্রোগ্রাম লেখা আছে। এই এতক্ষণ ধরে কি বললাম, ডকুমেন্টেশন, তারপরে কি বললাম, তারপরে হচ্ছে লিঙ্কিং করা, এই যে কথাবার্তাগুলো বলছিলাম না, সেই কথাগুলোর প্রত্যেকটা জিনিস ঠিক আছে এখানে ব্যাখ্যা দিছে। তাহলে প্রথমে দেখো এই অংশ, এই দুইটা যে দাগ ছিল, এই দুইটা দাগ দ্বারা কি বুঝছিলাম, কমেন্ট। এই কমেন্টে কি থাকে, কমেন্টে থাকবে হচ্ছে কি সম্পর্কে বলা হইতেছে বা কি করতে চাচ্ছে, সেখানে তার কি করবে, বিভিন্ন মন্তব্য দিবে। যেমন দিছে প্রোগ্রাম নাম্বার 1.1, অর্থাৎ সে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে 1.1 নামে সে একটা কি করছে, প্রোগ্রাম করছে। তাহলে দেখো এখানে লিখছে মন্তব্য করবেন, এটার কোনো ভূমিকা নাই। ঠিক আছে, আর মন্তব্য লেখা হলে প্রোগ্রাম বুঝতে সুবিধা হয়, বিদায় মন্তব্য লেখা হয়।
প্রোগ্রাম বুঝতে সুবিধা হয়, যেমন তুমি কি নিয়ে কথাবার্তা বলতেছো বা কি লিখতেছো সেটা প্রকাশ করবে। তাহলে আমাদের মেইন অংশটা কি কিন্তু শুরু হবে এখান থেকে। দেখো এই হ্যাশ ইনক্লুড stdio.h, এই stdio.h কেন ইউজ করি আমরা? অবশ্যই কোনো না কোনো আমাদের ফাংশন আছে। দেখো তো আমরা এই জিনিসটা একটু ভেঙে গেছে আর কি। দেখো তো এখানে একটা ফাংশন দিছি না printf, এটা কি ফাংশন দিছি? printf। এই printf এর কাজ কি করা? আউটপুট প্রদর্শন করা। আর এইটা যে আউটপুট প্রদর্শন করবে সেটা কোথায় বলা আছে? এই stdio.h হেডার ফাইলে বলা আছে। আর এটাকে যুক্ত করার জন্য কি করা হয়? এই যে হ্যাশ ইনক্লুড যেটা আছে সেই হ্যাশ ইনক্লুডটা আমরা কি করে থাকি বলতো? ইউজ করে থাকি। এইখানে এই কথাটাই সুন্দরভাবে কি করছে? লিখছে। তারপর দেখো একটা মেইন ফাংশন দিছি। মেইন ফাংশনটা অবশ্যই বুঝলাম প্রতিটা সি প্রোগ্রামের সাথেই কি থাকবে? একটা মেইন ফাংশন থাকবে। তারপর দেখো তো একটা সুন্দর একটা সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম, বলছিলাম মেইন ফাংশনের পরে ওই সকল জিনিস কিসে থাকবে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থাকবে। তো সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখানে দিলাম। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের পর দেখো তো কি লিখছি? লিখছি printf দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। এটাই হচ্ছে আমার কি বলতো? প্রথম প্রোগ্রাম। তাহলে আমার আউটপুট এই printf এর কাজ কি করা? আউটপুট প্রদর্শন করা। অর্থাৎ আমি যদি প্রোগ্রামটা রান করি, এখন প্রোগ্রামটা রান করি, সাপোজ এইরকম একটা কি আসছে বলতো? এইরকম একটা স্ক্রিন আসছে প্রোগ্রামটা যখন রান করছো, ঠিক আছে? এইরকম একটা স্ক্রিন আছে, সেই স্ক্রিনে কি লেখা প্রদর্শন করবে জানো? এই লেখাটা, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। এই লেখাটা আমাদের প্রদর্শন করবে, ঠিক আছে? দিস ইজ মাই কি বলতো? ফার্স্ট প্রোগ্রাম। কারণ কি? প্রিন্টএফ এর কাজ করা আউটপুট প্রদর্শন করা। তাহলে আউটপুট প্রদর্শন করতে হবে, তাহলে এই সেই আউটপুটটা কি করলো বলতো? প্রদর্শন করলো। তাহলে প্রোগ্রামের স্টেটমেন্ট যারা, আচ্ছা আর এখানে তো অবশ্যই একটা সেমিকোলন দিতে হয়, এই কথাবার্তাগুলো লিখছে। আর দেখো এখানে একটা রিটার্ন জিরো কথা লিখছে। তো রিটার্ন জিরো কখন আমরা লিখি মেইনলি একটু করে বলি। তোমার এই যে ফাংশনটা আছে, এই মেইন ফাংশনের সামনে চাইলে আমরা একটা রিটার্ন টাইপ দিতে পারি। কি দিতে পারি? একটা রিটার্ন টাইপ। এই রিটার্ন টাইপটা মেইনলি হচ্ছে এরকম, আমি লিখি ইন্ট। এটা মানে কি ভাই? আবার এই রিটার্ন টাইপের এটা কাজ কি? এটা কাজ একটু করে বলি। রিটার্ন টাইপটা হচ্ছে প্রোগ্রামটা যখন সঠিকভাবে কি করবে? কাজ করবে, ঠিক আছে? যখন প্রোগ্রামটা কি হবে? নির্বাহ করা হয়ে যাবে, তখন সে একটা, এই যে রিটার্ন টাইপের কাজ হচ্ছে, সে ইন্ট আছে না? ইন্ট মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? সে একটা কি করবে? আমাকে ভ্যালু রিটার্ন করবে। কীরকম টাইপের ভ্যালু? সে আমাকে ইন্টিজার একটা ভ্যালু কি করবে? রিটার্ন করবে। আর সেই রিটার্ন করতেছে, সেটা কি রিটার্ন করলো? দেখো তো, এই রিটার্ন জিরো। এই জিরোর জায়গায় তুমি যে কোনো পূর্ণ সংখ্যা দিতে পারো, বাট সর্বসম্মতিক্রমে দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় কি করা হয়? এই জিরোটাকে কি করা হয়? ইউজ করা হয় আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে জিনিস। দেন আমরা কি করে দিলাম? যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে, সেই সেকেন্ড ব্র্যাকেটটা কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। দেখো তোমরা যদি একটু করে জিনিস দেখো, দেখবা প্রতিটা স্টেটমেন্ট, যেমন এটা একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের শেষে আমরা সেমিকোলন দিছি, এটা একটা স্টেটমেন্ট, এটার সাথে আমরা সেমিকোলন দিছি, ঠিক আছে? সো এই স্টেটমেন্টগুলোর শেষে কিন্তু আমাদের কি করতে হয়? সেমিকোলন যেগুলো আছে, সেই যে সেমিকোলনগুলো কিন্তু আমাদের দিতে হয় আর কি, ঠিক আছে? সো এই হইতেছে জিনিস। ছোট্টখাট্ট একটা জিনিস বললাম। আর ওইখানে যে ইন্ট মেনের জায়গায় আমি যদি ভয়েড দিতাম, ভয়েড মানে হচ্ছে নাল, ঠিক আছে? মানে শূন্য, তার মানে সে কোনো কিছু রিটার্ন করবে না, তখন রিটার্ন জিরো না দিলেও চলে আর কি, ঠিক আছে? সো এরকম অনেক কিছু আসতে পারে। এই জিনিসগুলো আমরা একটু করে কি করব? খেয়াল রাখবো। এবার চলো আমরা একটু করে নেক্সট স্লাইডে যাই। বলা হয়েছে ডেটা টাইপ। এখন কি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে? এখানে ডেটা টাইপ নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে? সো এই ডেটা টাইপে বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো আছে। সেই ডেটা টাইপগুলোর রিলেটেড যে কথাবার্তাগুলো আছে সেগুলো আমি এখন আপনাদের জন্য কি করে দিব? একটা ফাইলে করে দিব। এখন তুমি হচ্ছে যদি ওই আগে যদি সিলেক্ট করো ওই রিটার্ন টাইপটা, তারপরে হচ্ছে তুমি কি আসলে স্ট্রিং, ঠিক আছে? আমরা যেহেতু এখানে কি করতেছি? ইন্ট দিছি, সো অবশ্যই আমরা কি করব? ইন্ট নিয়েই কথাবার্তাগুলো বলবো আর কি, ঠিক আছে? রিটার্ন জিরো বা আপনি যে কোনো যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেই পূর্ণ সংখ্যাগুলো নিয়ে আসলে কি করব? কথাবার্তাগুলো বলবো আর কি, ঠিক আছে? তাহলে এবার আমরা হচ্ছে এখানে একটা বক্স খালি রাখছিলাম, সেই বক্সটাকে একটু করে নিয়ে আসি টেনে। আচ্ছা এমনি একটা ওপেন করি, ওয়েট। আমাদের এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে একটু ওপেন করি। ওকে, তাহলে এবার আমরা তিনটা জিনিস নিয়ে কি করব? আলোচনা করব। প্রথম জিনিস থাকলো এখানে
দ্বিতীয় জিনিস থাকলো এখানে, আর এটা হচ্ছে তৃতীয়। ডেটা টাইপ। ডেটা টাইপ জিনিসটা কি? ডেটার বিভিন্ন ধরনকে আমরা কি বলে থাকি বলতো? ডেটা টাইপ বলে থাকি আর কি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আসি ডেটা টাইপ। প্রথমে আমরা দেখবো হচ্ছে কি ডেটা টাইপ। তারপর আমরা দেখবো হচ্ছে বাইট। এখানে বাইট দিলাম আর কি, ঠিক আছে? সে কত বাইট পরিমাণ কি করে জায়গা দখল করে সেটা আমরা এখানে কি করব দেখব। আর তার একটা প্রকাশ করার জন্য, অর্থাৎ আমি যেই জিনিসটা নিচ্ছি সেটা বোঝার জন্য একটা ফরম্যাট স্পেসিফায়ার আমরা কি করে থাকি বলতো ইউজ করে থাকি। সেটা একটু করে লিখি, ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে এবার দেখো আমরা একটু করে দেখি ডেটা টাইপ। ডেটা টাইপ প্রথমে হচ্ছে আমরা যে ডেটা টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট। ইন্ট ডেটা টাইপ নিয়ে কি করব আলোচনা করব। সেই ইন্ট ডেটা টাইপটা আমাদের 2 বাইট পরিমাণ কি করে বলতো জায়গা দখল করে। আর এই যে ইন্টিজার তুমি যে ডেটা টাইপটা নিচ্ছ সেটা বোঝানোর জন্য একটা ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ারগুলো শুরুতে দেখবে এরকম একটা পার্সেন্টেজ ইউজ করে। আর যেহেতু এটা ইন্টিজারকে বোঝানোর জন্য একটা ডেসিমেল তো আমরা শিখছি, সেই ডেসিমেলের ডিটা ইউজ করে থাকি, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের আরেকটা ডেটা টাইপের নাম যদি লিখি সেটা হইতেছে লং ইন্ট। আরেকটা ডেটা টাইপের নাম কি? আরেকটা ডেটা টাইপের নাম হচ্ছে আমাদের এটা লং ইন্ট। তাহলে সেই যে লং ইন্টটা আছে সেই লং ইন্টে আমাদের কত বাইট জায়গা দখল করে? 4 বাইট পরিমাণ জায়গা দখল করে। লং ইন্টকে প্রকাশ করার জন্য আমরা কি করে থাকি বলতো? আমরা হচ্ছে পার্সেন্টেজ যে এলডিটা আছে সেই এলডিটা ইউজ করে থাকি। তাহলে এই যে ইন্ট এবং লং ইন্টটা আছে এই দুইটার কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা। এই দুইটার কাজ কি বলতো? এই দুইটার কাজ হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার নিয়ে কাজ করবে। অর্থাৎ আমি যে পূর্ণ সংখ্যা রিলেটেড কোনো কিছু করতে যাই তাহলে আমরা ইন্টিজার অথবা লং ইন্টে কি করব ব্যবহার করব। আর দেখো তুমি যখনই কোনো কিছু একটা সংখ্যা লিখবা, সাপোজ আমি যদি লিখি হচ্ছে এরকম a = 5, ঠিক আছে? অর্থাৎ a এর মধ্যে আমি 5কে রাখতেছি যখন বলবো তখন দেখো এই যে এটাকে রাখতেছো, রাখার ফলে সে একটা মেমোরিতে তো কিছু না কিছু জায়গা দখল করতেছে, ঠিক আছে? আর এইটা যেহেতু হচ্ছে কি বলতো এটা যদি একটা ইন্টিজার ভ্যালু রাখছো তাহলে সে কি করবে 2 বাইট পরিমাণ সে কি করবে জায়গা দখল করবে। এই হইতেছে জিনিস আর কি, ঠিক আছে? তাহলে এবার আমরা যদি আরেকটু করে দেখি আরও কয়েকটা জিনিস সম্পর্কে দেখব। তাহলে এটা তো গেল হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার আমরা যদি ভগ্নাংশ নিই তাহলে ভগ্নাংশের নামটা হচ্ছে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লয়েড। ফ্লয়েড ডেটা টাইপটা আমরা ইউজ করব। ফ্লয়েডের ক্ষেত্রে হচ্ছে আমাদের 4 বাইট পরিমাণ সে কী করে জায়গা দখল করে। আর ফ্লয়েডকে প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি বলেন তো? পার্সেন্টেজ যে এফ আছে সেই পার্সেন্টেজ এফটা কি করে থাকি ইউজ করে থাকি। তারপর আমরা আসি ফ্লয়েডের থেকে আরেকটু বেশি পরিমাণ, এটাও ভগ্নাংশ, সেটা হচ্ছে কি ডাবল। এখানে আমরা কি ইউজ করে থাকি ডাবল। যেমন ইন্ট ছিল তারপরে লং ইন্ট, এখানে ডাবল, ঠিক আছে? ডাবলটা হচ্ছে আমাদের 8 বাইট পরিমাণ কি করে থাকে আসলে জায়গা দখল করে। আর ডাবলটা প্রকাশ করার জন্য আমরা হচ্ছে পার্সেন্টেজ কি ব্যবহার করে থাকি বলেন তো? এল এফ ব্যবহার করে থাকি। তাহলে এই যে দুইটা দেখাইলাম এই দুইটার কাজ কি করা বলেন তো? এই দুইটা মেইনলি হচ্ছে আমাদের ভগ্নাংশ জাতীয় যে সংখ্যাগুলো আছে সেইগুলোর ইনপুট নিতে বা আউটপুট দেখাতে সাহায্য করে। আমরা মেইনলি হচ্ছে ইন্ট ফ্লয়েড এগুলো নিয়েই কাজ করব। মাঝে মধ্যে পরীক্ষায় এমসিকিউ আসে যে ফ্লয়েডের ফরম্যাট স্পেসিফায়ার কি, ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কি। সো এই যে স্পেসিফায়ারগুলো আমাদের কি করতে হবে মনে রাখতে হবে, বা ও কত বাইট পরিমাণ জায়গা দখল করে, ও কত বিট পরিমাণ জায়গা দখল করে, এই সবগুলো কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা ক্যারেক্টার আছে CHAR, যেমন ABCD এগুলো এক একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলা আমাদের কি করে 1 বাইট পরিমাণ কি করবে বলেন তো জায়গা দখল করবে। আর এই ক্যারেক্টারগুলোকে প্রকাশ করার জন্য আমরা কি করে থাকি যে পার্সেন্টেজ যে সিটা আছে সেই পার্সেন্টেজ সিটা কি করে থাকি ইউজ করে থাকি। আর কিছুক্ষণ আগে একজন বলছে স্ট্রিং মানে কি একগুচ্ছ ক্যারেক্টার, ঠিক আছে? যেমন নাহিদ, এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে, 5টা ক্যারেক্টার আছে, NAHID। সে এই একগুচ্ছ ক্যারেক্টারকে একত্রে আমরা বলে থাকি কি জানেন? স্ট্রিং, ঠিক আছে? তাহলে আমাদের যদি স্ট্রিং কোনো কিছু থাকে, এই স্ট্রিংটা মেইনলি এমসিকিউতে আসে। স্ট্রিং থাকলে এটা কতটুকু জায়গা আমাদের আসলে বইয়ে দেওয়া নাই, একটু করে মনে রাখবেন। এই স্ট্রিংয়ের জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে পার্সেন্টেজ এস, ঠিক আছে? এটা দেখা যায় বিভিন্ন যে কলেজের পরীক্ষাগুলো আছে সেইখানে কিন্তু আসে। তারপর হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল রিলেটেড কিছু থাকলে হেক্সাডেসিমাল
তাহলে এই হেক্সাডেসিমাল যদি কোনো আমি কি করি কিছু করতে চাই, হেক্সাডেসিমাল নামে একটা ডেটা টাইপ আছে, তখন আমরা কি করে থাকি একটা পার্সেন্টেজ যে এক্স আছে এইটা কিন্তু আমরা কি করে থাকি ইউজ করে থাকি। ওকে, সো এই হইতেছে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা চার্ট। এই গুরুত্বপূর্ণ চার্টটা থেকে আপনাদের এমসিকিউ আসবেই, ঠিক আছে, অনেক অনেক এমসিকিউ দেখবেন হচ্ছে এই গুরুত্বপূর্ণ একটা চার্ট থেকে আসে কিন্তু। এটাই হচ্ছে আমাদের জিনিস। আচ্ছা কালকে তো হ্যাঁ কালকে হচ্ছে তোমাদের তো আবার এক্সাম, ঠিক আছে, এক্সাম বলতেছি রেজাল্ট দিবে, ঠিক আছে। হ্যাঁ আমরা কালকে হচ্ছে কি স্কিপ রাখবো আর কি, ঠিক আছে। আমরা কালকে আশা করি ক্লাস নিব না, আমরা নেক্সট দিন হচ্ছে নিব আর কি, কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা হচ্ছে খুবই সুন্দর সুন্দর জিনিস যে ডেটা টাইপগুলো আছে, সে কতটুকু জায়গা দখল করে, তার যে ফরম্যাট স্পেসিফায়ারগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে কী করলাম, এখানে আমাদের যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো করে ফেললাম, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা আমাদের যে নেক্সট পড়াশোনাগুলো আছে এই পড়াশোনাগুলা হচ্ছে এখানে অনেক বিস্তারিতভাবে দিছে, বাট যেই জিনিসগুলো আমি কী করছি একদম ছোট্ট খাট্ট জিনিসের মধ্যে নিয়ে আসছি। যেমন প্রথম হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কি? ডেটার বিভিন্ন ধরনকে ডেটা টাইপ বলে। বলছে এনসিসি ভাষার 4 শ্রেণীর কী করে ডেটা টাইপকে সমর্থন করে আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে মৌলিক বা প্রাথমিক ডেটা টাইপ বা বিল্ট ইন ডেটা টাইপ, তারপর হচ্ছে ব্যবহারকারী কর্তৃক সংজ্ঞায়িত বা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, তারপর হচ্ছে ডিরাইভ ডেটা টাইপ, একটা ফাঁকা বা এমটি ডেটা টাইপ। মেনলি হচ্ছে আমরা এই মৌলিক বা বিল্ট ইন বা যে প্রাথমিক ডেটা টাইপ আছে সেগুলো নিয়ে ওখানে কি করছি আলোচনা করছি। তাহলে প্রথমে দেখো এই সকল সি কম্পাইলার, ঠিক আছে, কম্পাইলার হবে সকল সি কম্পাইলার মূলত 3 ধরনের মৌলিক বা বিল্ট ইন ডেটা টাইপ কি করে সমর্থন করে। একটা হচ্ছে ক্যারেক্টার, ওই সি দ্বারা প্রকাশ করছিলাম। তারপরে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা ইন্টিজার বললাম। ভগ্নাংশযুক্ত সংখ্যার আরেকটা নাম হচ্ছে কি বলতো, রিয়াল। ভগ্নাংশযুক্ত সংখ্যার অপর নাম কি, রিয়াল, ঠিক আছে। তাহলে এই 3 ধরনের ডেটা টাইপ নিয়ে কিন্তু আমরা অলরেডি কি করে ফেলছি, ওই ছোট্টখাট্ট একটা চার্টের মধ্যে নিয়ে আসছি। ওইটাই হচ্ছে মেইন জানার বিষয়। আর এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, যেমন ক্যারেক্টর ডেটা মেমোরিতে 1 বাইট বা 8 বিট। তাহলে 1 বাইট বা 8 বিট পরিমাণ কি করে জায়গা দখল করে, আমরা অলরেডি শিখে ফেলছি। তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। পূর্ণ সংখ্যা কাকে বলে, এমসিকিউতে না কতেই আসছে। এই পূর্ণ সংখ্যা কাকে বলে, কতে কিন্তু আসছে। তাহলে সমস্ত ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয়, ইন্টিজার বলে। আর এদেরকে আমরা ইন্ট নামে অভিহিত করি। এদের দেখেন 2 বাইট বা 16 বিট পরিমাণ জায়গা প্রয়োজন, অলরেডি আমরা করে ফেলছি। 2 বাইট বা 16 বিট পরিমাণ জায়গা দখল করে এই জিনিসগুলা। এবার দেখেন সাইন ইন্টিজার এবং আনসাইন ইন্টিজার। সাইন নাম্বার, আনসাইন নাম্বার কিন্তু আমরা যখন 2 এর পরিপূরক করছিলাম তখন কিন্তু দেখবেন হচ্ছে দেখছিলাম, ঠিক আছে। সো এই জিনিস যে পার্থক্যগুলো আছে জাস্ট একটু করে পার্থক্যটা দেখবেন। আমাদের মাঝে মধ্যে দেখা যায় কলেজের পরীক্ষাগুলোতে কি আসে বলেন তো, আমাদের খ নাম্বারের কোশ্চেনে আসে আর কি, ঠিক আছে। বাট আমাদের এত বেশি দরকারই না, ওকে, এত বেশি দরকারই না, বাট একটু করে পার্থক্যগুলো জেনে রাখলে ভালো। কলেজে যখন ভার্সিটিতে যখন উঠবেন তখন কিন্তু এগুলো মাঝে মধ্যে দেয়, আমাদের সময় আসে না যদিও। এবার আসি আমাদের ভগ্নাংশযুক্ত বা রিয়াল। এটাও অলরেডি আমরা বলে ফেলছি, দশমিকযুক্ত সংখ্যাকে আমরা এটা বলে থাকি। আর ব্যাপ্তি অনুসারে দশমিক সংখ্যাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা ছিল ফ্লয়েড, একটা ছিল ডাবল। এই দেখেন একটা হচ্ছে ফ্লয়েড টাইপ, আর একটা হচ্ছে কি ডাবল টাইপ, ঠিক আছে। আর এই যে জিনিসগুলো আছে দেখবেন সবগুলা, আমি যে জিনিসগুলো লিখতেছি দেখবেন সবগুলো কিন্তু ছোট হাতে লিখতেছি। আমি বারবার বলতেছি এই সি প্রোগ্রামিংটা হচ্ছে কি কেস সেন্সিটিভ একটা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের কি করবো, আমরা ছোট হাতে লিখবো। এই ফ্লয়েড ডেটা টাইপ ঘোষণার জন্য ফ্লয়েড নামে একটা কি আছে বলেন তো, কিওয়ার্ড আছে। এই ফ্লয়েড নামে একটা কি আছে কি বলেন তো, কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হচ্ছে কিছু সংরক্ষিত শব্দ, ঠিক আছে। তাদেরকে বলে দিছে এটার কাজ হচ্ছে এইটা, কিছু সংরক্ষিত শব্দ, ওকে। তারপর বলা হচ্ছে এই ফ্লয়েড ডেটা টাইপ মেমোরিতে কত বিট, দেখেন 4 বাইট। 4 বাইট, এটা বাংলায় লিখছে, ঠিক আছে। 4 বাইট বা 32 বিট কি করে জায়গা দখল করে। সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমি অলরেডি হচ্ছে আপনাদের কি করছি বলে দিছি সব কিছু। আর ডাবলটা হচ্ছে কি রিয়ালের মতোই বা ভগ্নাংশ বিশিষ্টই প্রকাশ করে, ঠিক আছে। বাট এইখানে হচ্ছে কি করতে হয়, এটা 8 বাইট বা 64 বিট পরিমাণ কি করে জায়গা দখল করে। সো এই যে জিনিসগুলো আমি কিন্তু অলরেডি চার্টের মধ্যে নিয়ে আসছি যাতে আপনাদের কি করতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তারপর এখন দেখেন এই যে ডেটা টাইপ, স্টোরেজ, অনেকগুলো দিছে না ভাই, এতগুলো শেখার কোনো দরকার নাই। আপনি জাস্ট খালি ওই যে কয়টা দেখাইছি ওই কয়টা দেখলে হবে। ব্যাপ্তি পরিসরও এতটা বেশি দরকার হয় না আমাদের জন্য, ঠিক আছে। জাস্ট অতটুকু দেখলেই হয়ে যাবে। তারপরে সে আমাদের সি প্রোগ্রামের ডেটার পরিচয়ক, ঠিক আছে। ডেটার পরিচয়ক জিনিসটা কি আসলে একটু করে দেখি। বলছে
করার সময় প্রসেসিংয়ের কাজগুলো করতে হয়ে কোনো না কোনো ডেটার উপর নির্ভর করে। অর্থাৎ কম্পিউটার কোনো একটা কাজ করলেন প্রোগ্রামিং প্রসেসিংয়ের সময় কোনো না কোনো ডেটার উপর কী করতে হবে বলেন তো, ভিত্তি করে হচ্ছে এই সকল ডেটা সাধারণত ইনপুট ডিভাইসের মাধ্যমে কি হয়, মেমোরিতে সংরক্ষিত হয়। ইনপুট ডিভাইসের মাধ্যমে আমি যেই ডিভাইস দ্বারা ইনপুট দিচ্ছি সেটার মাধ্যমে মেমোরিতে। সাপোজ আমি এ নামে একটা ভ্যারিয়েবল সিলেক্ট করছি, এখন যদি বলে এর মানটা কত, তখন আপনি করবেন বললেন কিবোর্ডে প্রেস করে বললেন এর মানটা হচ্ছে 5, তাহলে এ ইকুয়াল যে 5 যেটা লিখবো, এই 5টা কি করছি, কিবোর্ডে প্রেস করছি না, এই কিবোর্ডটা হচ্ছে কি একটা ইনপুট ডিভাইস, সেই ইনপুট ডিভাইসের মাধ্যমে 5টা, এই যখন 5 লিখছেন পূর্ণ সংখ্যা, তখন সেই মেমোরিতে 2 বাইট পরিমাণ সে কি করবে, জায়গা দখল করে নিবে। ঠিক আছে, তারপর হচ্ছে মেমোরিতে এই সকল ডেটা একের পর এক সাজানো থাকে তা কিন্তু নয়, এই যে একজনের পর আরেকজন বসে তা কিন্তু নয়, এক এক জায়গায় সেরা কি করতেছে, বসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কাজেই কোন প্রোগ্রামের জন্য কোনো প্রোগ্রামের জন্য বিভিন্ন ডেটাকে নির্দেশ করতে হলে কি দরকার, নির্দেশক দরকার, কোনো কিছু নির্দেশক দরকার। বুঝতে, এই নির্দেশকের অপর নাম কি বলেন তো, পয়েন্টার বলা হয়। নির্দেশক বা কি বলে থাকি, পয়েন্টার কাকে বলে কিন্তু আসে। তাহলে এই নির্দেশক হলো কি, মেমোরিতে কোন ডেটার অ্যাড্রেস বা মেমোরির কি নাম্বার, সেল নাম্বার, অর্থাৎ সেই মেমোরিতে কোথায় জায়গাটা দখল করতেছে, এরকম একটা জিনিস আর কি। ঠিক আছে, সাপোজ এই যে 5টা লিখছেন, এইখানে হচ্ছে আমি কি করলাম আপনাদের জন্য মনে করলাম এরকম হচ্ছে 12 একটা বিট দিছি। ঠিক আছে, অর্থাৎ সে এইখানে 5টা কি করবে, এরকম 12 একটা জায়গা দখল করলো 12 বিটের, সেখানে কি করলো, সে বসে গেল। ঠিক আছে, এইরকম হচ্ছে জিনিস। আর প্রোগ্রামিংয়ের সুবিধার্থে সরাসরি সাংখ্যিক অ্যাড্রেস ব্যবহার না করে, আমরা এরকম সাংখ্যিক অ্যাড্রেস ব্যবহার না করে কি করে থাকি, প্রতিটি অ্যাড্রেসকে এক একটা নাম দিই। যেমন এই যে 5টা আছে, 5টাই তো কি বসতেছে, মেমোরিতে জায়গা দখল করছি, বুঝছি না, 5 কার মধ্যে রাখতেছি, বলতেছি এর মধ্যে রাখতেছি। তাহলে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে কি একটা ভ্যারিয়েবল। আপনি এর মধ্যে 5 না রেখে আমি 3ও তো রাখতে পারি, তাহলে 3ও একটা ভ্যারিয়েবল। তার মানে কি এর মানটা কি পরিবর্তন হচ্ছে, আর যেটা পরিবর্তন হয় সেটাকে আমি কি বলি, ভ্যারিয়েবল বা চলক। আর যেটা মান ফিক্স থাকে সেটাকে আমরা কি বলতাম, ধ্রুবক। যেমন পাইয়ের মান তো ফিক্সড, পাই, ওই দেখেন ওইখানে কিন্তু একটা ধ্রুবক লেখার সময় লিখছিলাম পাই। ঠিক আছে, তো এই হচ্ছে জিনিস। তাহলে এখান থেকে আপনারা একটু করে দেখবেন পয়েন্টারটা কাকে বলে, সেই জিনিসটা একটু করে আপনারা কি করবেন, দেখে নেবেন। ঠিক আছে, আর বলা হচ্ছে প্রতিটি অ্যাড্রেসকে একটি নাম দেওয়া হয়, এই নামকে কি বলা হয়, পরিচায়ক বা কি বলা হয়, আইডেন্টিফায়ার বলা হয়। এই জিনিসগুলো একটু করে দেখবেন। আইডেন্টিফায়ার মূলত 2 প্রকার, একটা হচ্ছে ধ্রুবক আর একটা হচ্ছে কি চলক। ঠিক আছে, ধ্রুবক এবং চলক রিলেটেড যে কথাবার্তাগুলো আছে এইগুলো নিয়ে এবার আমরা কি করব, আলোচনা করব। ধ্রুবক বা কনস্ট্যান্ট কাকে বলে, যার মান কোনো পরিবর্তন হয় না, সেটাকে কি বলা হয়, ধ্রুবক বলা হয়। অনেকবার এই কোয়েশ্চেনটা আসছে, ধ্রুবক কাকে বলে। ঠিক আছে, ধ্রুবক লেখার কিছু নিয়মাবলী আছে। ঠিক আছে, এইখানে হচ্ছে ধ্রুবক ব্যবহারের সুবিধা এবং ধ্রুবক লেখার যে নিয়মাবলীগুলো আছে সেই নিয়মাবলী কিন্তু আমরা কি করছি, লিখছি। এই জিনিসগুলো একটু করে কি করবেন, দেখে নেবেন আপনারা, এগুলো আপনারা আশা করি রিডিং দিলেই পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা আসি আমাদের যেটা মেইন দরকার, বেশি দরকার, সেটা হচ্ছে চলক বা ভ্যারিয়েবল কাকে বলে। সো আমরা তো জানি চলক বা ভ্যারিয়েবল মানটা কি হবে, পরিবর্তন হবে। ঠিক আছে, সো এখানে আরেকটা সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে, এটা একটু করে দেখবেন। দেন আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা এতবার যে এমসিকিউতে আসছে, খতে আসছে তা বলার মতো না। খ প্লাস এমসিকিউ, আমাদের যে সিকিউ খ নাম্বার কোশ্চেনগুলো আছে এবং সাথে সাথে যে এমসিকিউগুলো আছে, সেখানে কিন্তু এটা অনেকবার আসছে ভাই, অনেকবার কিন্তু আসছে। ঠিক আছে, যেমন কি বলছে দেখেন, ভেরিয়েবল ঘোষণা নামকরণের জন্য কতগুলো নিয়ম আছে। সেই নিয়মটা কি, ভেরিয়েবলের নামকরণ কেবল অ্যালফাবেটিক ক্যারেক্টার। ঠিক আছে, কেবল কি বলছে, অ্যালফাবেটিক ক্যারেক্টার, তারপর হচ্ছে ডিজিট আন্ডারস্কোর ব্যবহার করা যায়। অর্থাৎ আমি ভেরিয়েবলের নামকরণ করার সময় এ থেকে জেড পর্যন্ত এগুলো ব্যবহার করতে পারি, এই যে নাম্বারগুলো আছে এগুলো ব্যবহার করতে পারি, বা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। ঠিক আছে, কিন্তু ব্যবহার করতে পারি না কোনগুলা, বিশেষ ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না। অর্থাৎ এই যে জিনিসগুলো আছে না, এইগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। যেমন এইচএসসি ডট, আর এখানে আমরা কিন্তু স্পেস দিই না, দেখেন স্পেস দিলে কিন্তু সেটার ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে না। তাহলে এই দেখছেন, এই আন্ডারস্কোর এইটা দিছি, আন্ডারস্কোর এইচএসসি আন্ডারস্কোর কত কম। ঠিক আছে, তারপর হচ্ছে মাই কম, এগুলো হচ্ছে বৈধ ভ্যারিয়েবল। তাহলে অবৈধ কি দেখেন, এইচএসসি ফর @, এই @টা হবে না। এইচএসসি ফর এন্ড দিছি, এই এন্ডটাও কিন্তু আমাদের এখানে দিতে পারবো না, এগুলো হচ্ছে কি অবৈধ জিনিস। ঠিক আছে, তার মানে আমাদের চলকের কিছু নিয়ম আছে। তাহলে আমি কি দিতে পারবো, ক্যারেক্টার দিতে পারবো, ডিজিট দিতে পারবো, আন্ডারস্কোর দিতে পারবো, বিশেষ যে সিম্বলগুলো আছে সেগুলো দিতে পারবো না। 2 নাম্বার, এই যে ডিজিটটা আছে, ডিজিটটা আবার আপনি কি করতে পারবেন না বলেন তো, সামনে একদম দিতে পারবেন না। ঠিক আছে, কোথায় আছে কিনা এটা দেখেন তো, এটা ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না, ভেরিয়েবলের নামটা ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। যেমন নাম্বার 1, নাম্বার 10 এগুলো ঠিক আছে, কিন্তু যদি আমরা কি বলে থাকি দেখেন তো, এরকম যদি দিই এই 1 নাম্বার
এগুলো কিন্তু হবে না। তারপর হচ্ছে 10 আন্ডারস্কোর নাম্বার দিছি, খুব সুন্দর, কিন্তু হবে না, কারণ কি প্রথমে কি আছে, ডিজিট বা অঙ্ক আছে, এগুলো দিয়ে শুরু করা যাবে না। তারপরে এখানে একটু করে বলি, বলছে ভেরিয়েবলের নামের মাঝে কোনো ফাঁকা স্থান বা হোয়াইট স্পেস থাকতে পারবে না। এই যেটা বললাম, এটার মাঝে আমরা কোনো ফাঁকা স্থান দিতে পারবো না, যেমন মাই কম, এই মায়ের পর একটা স্পেস দিছি, এগুলো দেওয়া যাবে না। তারপরে এই নাম্বারের পর একটা স্পেস দিছি, এগুলো দিলে কিন্তু হবে না। দরকার হলে আপনি একসাথে লিখবেন, অথবা অথবা আন্ডারস্কোর যেটা আছে সেটা কি করবেন, ইউজ করবেন। আর আমরা আমাদের কাজ করার সুবিধাতে মেইনলি কি করে থাকি, আন্ডারস্কোরটা ইউজ করে থাকি। যেমন ঢাকা বোর্ডে একটা কোশ্চেন আসছিল, কি করো, টোটাল ওয়েটটা বের করো। তো টোটাল ওয়েট বের করার সময় তখন কিন্তু আমরা এইভাবে লিখবো, টোটাল ওয়েট লিখতেছি আর কি, টোটাল এরকম আন্ডারস্কোর দিয়ে কি দিলাম, এই ওয়েট, WEIGHT ওয়েট, ঠিক আছে। এটা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম। সো এভাবে আমরা কি করতে পারি বলুন তো, লিখতে পারি। আর এইখানে ওই যেটা বললাম, সি প্রোগ্রামিংয়ের ছোট হাতের এবং বড় হাতের অক্ষর কি করে আলাদা অর্থ বহন করে, ঠিক আছে, আমরা কিন্তু এভাবে করতে পারবো না। সো এই যে কথাবার্তাগুলো আছে এগুলো একটু করে আপনারা দেখবেন, এগুলো আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর কি, ঠিক আছে। সো এবার আসি আমাদের নেক্সট স্লাইডে কি বলছে, নেক্সট স্লাইডে হচ্ছে লোকাল স্থানীয় চলক এবং গ্লোবাল চলকের মধ্যে পার্থক্য। এটা একটু করে কষ্ট করে আপনারা নিজেরাই দেখে নেবেন। খ নাম্বার কোশ্চেনে মাঝে মধ্যে দেখা যায়, কলেজের পরীক্ষাগুলোতে আসে, কখনোই বোর্ড পরীক্ষায় আসে না আমার জানা মতে, ঠিক আছে। এবার হইতেছে দেখেন এই স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার শিখেছিলেন কিছুক্ষণ আগে, যেটা যারা বুঝবে আসলে এটা ডেসিমেল, এটা ফ্লোয়েট, সেই স্পেসিফায়ার নিয়েই কিছু কথাবার্তা বলা হয়েছে। এইখান থেকে আমরা দেখবেন অনেকগুলো শিখছি, আমি যেগুলো আপনাদের বলছি সেগুলো আপনারা যদি মনে রাখেন তাহলে আপনাদের জন্য ইনাফ, ঠিক আছে। আর এগুলো এত বেশি দরকার নাই, আমি যেটা 4টা লিখেছি ওই 3টা জিনিস একত্রে কি করছি, দিয়ে দিয়েছি। এবার আসি ব্যাকস্ল্যাশ কনস্ট্যান্ট, এখানে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো, জাস্ট 3টা জিনিস, এখানে অনেকগুলো আছে, আপনাদের বইয়ে যা আছে আমি তাই লিখছি আর কি, ঠিক আছে। ব্যবহার, আচ্ছা তাহলে কি প্রথমে হচ্ছে যদি এরকম ব্যাকস্ল্যাশ যদি কি থাকে, ও থাকে, তার মানে হচ্ছে নাল ক্যারেক্টার প্রদর্শনের জন্য আমরা কি করে থাকি বলুন তো, এটা ইউজ করে থাকি। এই জিনিসটা আপনাদের দেখতে হবে। তারপর হচ্ছে এই নিউ লাইনে যাওয়ার জন্য এইটা ইউজ করবেন, আর এটা হচ্ছে টি, ঠিক আছে। সাপোজ একটা লেখা আমি এখানে লিখতেছি, লিখে কি করছি, এই লাইনে চলে আসছি না, ওই নিউ লাইন, আগে আমরা HTML এ নিউ লাইনে আসার জন্য কি করছিলাম, বিআর ট্যাগটা ইউজ করছিলাম, বাট এইখানে নিউ লাইনে আসার জন্য সি প্রোগ্রামিংয়ে আমরা স্ল্যাশ কি করব, এন ইউজ করবো। দেখো আউটপুট নতুন লাইনে শুরুতে প্রদর্শনের জন্য। তারপর হচ্ছে টি এর কাজ কি, টি এর কাজ হচ্ছে এক ট্যাব পরিমাণ দূরত্ব, এইরকম ওই দেখেন না একটা ট্যাব থাকে না স্ক্রিনে, এরকম এক ট্যাব ওই এক ট্যাব পরিমাণ দূরত্ব বজায় রাখার জন্য মেনলি আমরা কি করি, টি। এই দুইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দরকার। আর আউটপুট নিচের দিকে একটা নির্দিষ্ট যদি দূরত্ব থাকতে হয় তাহলে কি ব্যবহার করি, যে ভিটা আছে সেই ভিটা ইউজ করি। আমরা মেইনলি হচ্ছে এই 3টাই কি করে থাকি বলেন তো, ইউজ করে থাকি, আরগুলো এতটা ইউজ করা হয় না, ঠিক আছে। ইভেন হচ্ছে যারা আমি যখন ভার্সিটিতে করছি তখনও দেখা গেছে এটাই বেশি ইউজ হয়, পার্সেন্টেজ অর্থাৎ স্ল্যাশ এন, নতুন লাইনে যাওয়ার জন্য আমরা এটাই কি করে থাকি, ইউজ করে থাকি আর কি। এবার আসে আমাদের নেক্সট স্লাইডে কি বলছে, চলক আর ভেরিয়েবলের মধ্যে হচ্ছে কি, চলক অথবা ধ্রুবকের মধ্যে কি পার্থক্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। অনেকবার কিন্তু এই কোয়েশ্চেনটা আসছে, চলকের কাজ কি, ধ্রুবকের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা একটু করে আমাদের দেখে নিতে হবে। এবার সে আমাদের টোকেন জিনিসটা কি, এই কোনটা কাকে বলে, এগুলো তো অবশ্যই আমাদের সিকিউ করার জন্য কি বলেন তো ইম্পর্টেন্ট। আর আমি প্রথম দিকে বলছিলাম এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা হচ্ছে কিন্তু আমাদের কি সিকিউ কতে বেশি আসে, ক খ এবং যে এমসিকিউগুলো আছে সেটা। আর এই ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা ওই কীভাবে একটা প্রোগ্রাম লিখতে হয় তার একটা কী পাইছি, বেসিক যে ধারণাটা আছে সেই বেসিক ধারণা দেখছি, অর্থাৎ একটা স্ট্রাকচার কীভাবে লিখতে হয় এই জিনিসটা সম্পর্কে। নেক্সট ক্লাসগুলোতে কিন্তু আমরা একদম যে মেইন যে কথাবার্তাগুলো আছে, অর্থাৎ কীভাবে যোগফল বিয়োগফল নির্ণয়ের যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা দেখবো। তাহলে দেখেন টোকেন বলতে বোঝায় সাধারণত সিম্বল বা প্রতীককেই আমরা কি বলে থাকি, টোকেন বলে থাকি। বলছে সি প্রোগ্রামে বিভিন্ন স্টেটমেন্টে ব্যবহৃত ওয়ার্ড এবং ক্যারেক্টার সমূহকে সম্মিলিতভাবে কি বলা হয়, টোকেন বলা হয়, যা একক বা সম্মিলিতভাবে সে একলা অথবা একসাথে কি করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করতে পারে। যেমন দেখো কিওয়ার্ড কি, প্রোগ্রামের কোড লেখার জন্য, ঠিক আছে। যেমন হচ্ছে ক্যারটা, এগুলো সবগুলো ছোট দিতে হবে, এগুলো কি করতে বলেন তো, ছোট ক্যার, ইন্টিজার, ফ্লোট। কিওয়ার্ডের উদাহরণগুলা ভাই অনেকবার কিন্তু আমাদের কি আসতে বলেন তো, আমাদের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু আসে আর কি, ঠিক আছে। তারপর আসি আমাদের আইডেন্টিফায়ার কি করে, ভ্যারিয়েবল, ফাংশন, স্ট্রাকচার, ক্লাস ইত্যাদি নামকরণের জন্য আমরা আইডেন্টিফায়ার কি করে থাকি, ইউজ করে থাকি। তারপর হচ্ছে কনস্ট্যান্ট, স্ট্রিং, এই স্ট্রিংটা নিয়ে কথাবার্তা বলছিলাম, একগুচ্ছ ক্যারেক্টার প্রকাশ করার জন্য। পাংচুয়েটর কি, এই জিনিসগুলো কিন্তু এইগুলো একটু করে কি করবেন দেখবেন। অপারেটর, অপারেন্ট, প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা অপারেন্ট নিয়ে কথাবার্তা বলছিলাম, ঠিক আছে। যেমন যদি আমরা বলি হচ্ছে এইরকম এ প্লাস কিন্তু আছে বি,
এই প্লাসটা হচ্ছে অপারেটর, আর এ আর বিটা হচ্ছে কি অপারেন্ট, ঠিক আছে। তো এইগুলো নিয়ে কথাবার্তা বুঝছি। আর এক্সপ্রেশন কি, সাপোজ আমি বললাম সি ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এটা একটা এক্সপ্রেশন হয়ে গেছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের দরকার। এবার হচ্ছে আমাদের নেক্সট স্লাইড, সেটা হচ্ছে দেখেন অপারেটর, অপারেন্ট ও এক্সপ্রেশন। এখনই কিন্তু আমরা এটা নিয়ে কি করলাম, কথাবার্তা বললাম। তাহলে সি ভাষায় গাণিতিক ও যৌক্তিক কাজ নির্ণয়ের জন্য এই অপারেটর কাকে বলে, এটা কিন্তু অনেকবার আসছে। তো সি ভাষায় গাণিতিক কাজ বা যৌক্তিক কাজ, গাণিতিকও হইতে পারে যৌক্তিকও হইতে পারে, দুইটাই। এটা কিন্তু আমাদের বহুপদী এমসিকিউতে আসছে। অপারেটর কোন কোন কাজ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়, গাণিতিক প্লাস যৌক্তিক। শুধু গণিতিক যে কাজ করবে তা কিন্তু না, সাথে কি করতে হবে, যুক্তি নির্ভরও সেই কাজগুলো করে থাকবে। যে বিশেষ সিম্বল যেমন হচ্ছে প্লাস মাইনাস, গুণ ভাগ, প্লাস প্লাস মাইনাস মাইনাস, ঠিক আছে, এগুলো আমরা সকল কিছুই দেখবো। তো ইত্যাদি ব্যবহৃত হয়, এসব ক্যারেক্টারকে কি বলা হয়, অপারেটর বলে। আর অপারেটর, অপারেন্ট এবং কনস্ট্যান্টের সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনকে এই কিছুক্ষণ আগে যে লিখলাম সি ইকুয়াল টু কি দিছি, এ প্লাস বি দিলাম, এটাকে আমরা কি বলে থাকি, এক্সপ্রেশন বলে থাকি, ঠিক আছে। আর অপারেটরকে মেইনলি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনারি অপারেটর। এই ইউনারি অপারেটরটা হচ্ছে একটা অপারেন্ডের উপর কাজ করবে। অপারেন্ড কোনটা, এই এ আর বি, এইগুলোকে কি বলা হয়, এইগুলোকে বলা হয় অপারেন্ড। এটাকে কি বলা হয়, অপারেন্ড। যদি কোনো অপারেটর একটা অপারেন্ডের উপর কাজ করে তখন তার নাম হচ্ছে ইউনারি অপারেটর। যদি কোনো অপারেটর দুইটা অপারেন্ডের উপর কাজ করে তখন সেটাকে বলে বাইনারি। তাহলে আমাদের যে প্লাস অপারেটরটা আছে সেটা কিন্তু দুইটা অপারেন্ডের উপর কাজ করছে, তার মানে প্লাসটা আসলে কি, বাইনারি অপারেটর। আর একটা 3 নাম্বার অপারেটর আছে, তার নাম হচ্ছে টার্নারি, যে কি করবে, তিনটা অপারেটরের উপর কি করবে বলেন তো, কাজ করবে, ঠিক আছে। সো এই তিনটা অপারেটর নিয়ে আমরা একটা এমসিকিউ ক্লাস করব। সেখানে শুধুমাত্র এই পঞ্চম অধ্যায়ে যে এমসিকিউ গুরুত্বপূর্ণগুলো আছে সেগুলো নিয়ে কি করবো বলেন তো, আলোচনা করবো আর কি, ঠিক আছে। আজকে হচ্ছে জাস্ট আমরা একটু করে দেখার জন্য দেখে যাব, বাট আমাদের যে মেইন যে ক্লাসটা আছে সেই মেইন ক্লাসগুলোতে আমরা আরও ইন ডিটেলসে প্রতিটা জিনিসের কী করবো, কাজগুলো শিখবো। কারণ আমি যদি এখন আপনাদের কাজগুলো দেখাই, আমরা তো এখনো সি প্রোগ্রামিং আসলে কিছুই জানি না। তো এখন ওই জিনিসগুলো না জেনে আমি যদি আগে যদি এই অপারেটরের কাজগুলো দেখাই দিই তখন আপনাদের বুঝতে কী হবে, অসুবিধা হবে। এই জন্য আমরা কী করবো, আগে কাজগুলো শিখে ফেলবো আস্তে আস্তে, তারপরে যখন ওইটাতে আসবো তখন দেখবেন আপনাদের ধরতে কী হবে, অনেক সুবিধা হবে। এখন আমরা এই জিনিসগুলো থেকে আসলে কী কী করা যায় সেগুলো একটু করে দেখি, বা কী কী এমসিকিউ আসে। তাহলে ইউনারি অপারেটর আমরা আগেও বলছিলাম যে সকল অপারেটর কেবলমাত্র একটা অপারেন্ড নিয়ে কাজ করবে তাকে কি বলা হয়, ইউনারি অপারেটর বলে। আর এই ইউনারি অপারেটরের মধ্যে যেইখান থেকে জিনিস আসে অর্থাৎ এমসিকিউ আসে সেটা হচ্ছে এই লাস্টে দুইটা, এই দুইটা থেকে আমাদের এমসিকিউ আসবেই। এবং আমরা এই এমসিকিউগুলো কি করবো বলেন তো, যে নেক্সট যে ক্লাসগুলো আছে সেই নেক্সটগুলো হচ্ছে আমরা কি করব, নেক্সট ক্লাসগুলোতে শিখবো আর কি, ঠিক আছে। সো এইখানে হচ্ছে কিছু কথাবার্তা বলা আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা লাস্টে একটু করে দেখবো। দেন আসে আমাদের নেক্সট যে সাইড সেটা প্রিফিক্স, আর এটা হচ্ছে পোস্টফিক্স, ঠিক আছে। এটা হচ্ছে প্রিফিক্স নট প্রিফিক্স, এটা হচ্ছে কি প্রিফিক্স এবং পোস্টফিক্স নোটিফিকেশন। এইটার কাজ ভাই আপনারা 100%, ঠিক আছে, এইটার কাজে অনেক 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 কী করবেন, স্টার্ট দিবেন, কারণ এইটা অনেকবার আসছে। প্রিফিক্স এবং পোস্টফিক্স নোটিফিকেশনের মধ্যে কি করো, পার্থক্য। একটা কি করে, চলকের মান আগে বৃদ্ধি করে তারপরে সে আপডেটেড মান নিয়ে কাজ করে, আরেকটা কি করে, আগে চলকের মান বসায় দেয় তারপর আপডেটেড মান নিয়ে কি করে, কাজ করে, ঠিক আছে। সো এই যে জিনিসগুলো বললাম, ওই কথাগুলো বললাম যে এমসিকিউ কিছু ক্লাস করাবো, সেই এমসিকিউ ক্লাসে হচ্ছে আমি এই দুইটা প্রোগ্রামের যে আউটপুটটা কিভাবে হয়েছে সেই দুইটা বুঝিয়ে দিব। আমি তো এখন আসলে আপনাদের কি করে নাই, এরকম প্রোগ্রাম করাই নাই। আপনি এখন এই প্রোগ্রামগুলো যদি এখন বলি এটা মানে এটা, এটা মানে এটা, তখন আপনাদের ধরতে কী হবে, অসুবিধা হবে। এই জন্য হচ্ছে আমি আর প্রোগ্রামগুলো কীভাবে কাজ করতেছে তার ব্যাখ্যাটা দিলাম না। আমরা হচ্ছে কি করলাম, নেক্সট ক্লাসের জন্য, ঠিক আছে, আমরা আরও দুই একটা ক্লাস নিই, তারপরে হচ্ছে আমাদের কি চলে আসবে, সেই এমসিকিউ যে ক্লাসটা আছে সেই এমসিকিউ ক্লাস আমরা করব। তারপর সে আমাদের নেক্সট যে জিনিস আছে সেটা বাইনারি অপারেটর। বাইনারি, বাই মানে হচ্ছে দুই, তাহলে দুইটা অপারেন্ড এটার উপর কি করবে বলেন তো, কাজ করবে। যেমন এখানে কিছু অপারেটর আছে, আর্থমেটিক অপারেটর আছে, রিলেশনাল অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে, বিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এটা হচ্ছে কন্ডিশনাল। দেখেন, আচ্ছা এইখানে না বলে আমরা এগুলার প্রত্যেকটার একটা আলাদা আলাদা স্লাইড আছে, এটা একটু করে দেখি। প্রথম স্লাইডটা হচ্ছে আর্থমেটিক অপারেটর। আর্থমেটিক অপারেটরের কাজ কি দেখেন তো, যোগ করবে, তারপরে কি করবে, বিয়োগ করবে, গুণ। সি ভাষায় গুণ প্রকাশ করার জন্য কিন্তু আমরা স্টার চিহ্ন ইউজ করে থাকি, ঠিক আছে। সি ভাষায় গুণ করার জন্য আমরা কি ইউজ করে থাকি, স্টার। ভাগ বোঝানোর জন্য, সি ভাষায় ভাগ বোঝানোর জন্য দেখবেন এইরকম স্ল্যাশটা আমরা ইউজ করব। ভাগ কিন্তু আপনাদের কিবোর্ডে কিন্তু পাবেন না, এটা হচ্ছে কি বোঝায়, ভাগ। এইখানে আর একটা আর্থমেটিক অপারেটর আছে, আরেকটা আর্থমেটিক অপারেটরের নামটা একটু করে বলে দিই, সেটা হচ্ছে ভাগশেষ নির্ণয় করব। ভাগশেষ নির্ণয় করার জন্য আমরা এখানে মডুলাস নামে একটা অপারেটর ইউজ করে থাকি, যেটা হচ্ছে কিরকম, এইটাই হচ্ছে ভাগশেষ, ঠিক আছে। তাহলে আমাদের যদি কোথাও থাকে হচ্ছে এরকম 12
মডুলাস কত দিলাম বলেন তো, 12 মডুলাস হচ্ছে 3। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে 12কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে আমরা সকলেই জানি 12কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এই 0 হবে। তাহলে ভাগশেষ বের করার জন্য কিন্তু এখানে একটা কি আছে বলেন তো, অপারেটর আছে। এখানে এই দেখেন এই মডুলাস অপারেটর, ঠিক আছে, এটাই আমাদের ইম্পর্টেন্ট বেশি। সো এই জিনিসগুলো আশা করি আমরা করতে পারবো আর কি। এখন তারপর আসি নেক্সট জিনিসটা, রিলেশনাল অপারেটর। একটু করে সবার আগে লিখে রাখেন, রিলেশনাল অপারেটর কয়টা বলেন তো, 6টা। এমসিকিউ তে আসছে রিলেশনাল অপারেটর কয়টা, রিলেশনাল অপারেটর হচ্ছে 6টা। এই রিলেশনাল অপারেটরের কাজ কি, সম্পর্ক স্থাপন করার জন্য আমরা এই রিলেশনাল অপারেটর কি করে থাকি, ইউজ করে থাকি, ঠিক আছে। যেমন লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন। দেখেন এইখানে যে দুইটা মনে রাখবেন সেটা হচ্ছে এই দুইটা, এই দুইটাই হচ্ছে কি হচ্ছে আমাদের এমসিকিউতে আসে। ইকুয়াল বোঝানোর জন্য সি প্রোগ্রামে দুইটা আমরা কি ইউজ করি, সমান ইউজ করি। আমরা যদি এরকম দিই এ ইকুয়াল 5, এই কথাটার মানে হচ্ছে আমরা এ নামে একটা ভ্যারিয়েবল আছে, তার মধ্যে 5 কি করছি, রেখে দিছি। আর আমরা যদি এ এইরকম যদি কি করি 5 দিই, তার মানে হচ্ছে এ কি 5-এর সমান, ঠিক আছে। এটা মেনলি তুলনা করতে বা সম্পর্ক করতে আমরা ইউজ করি। আর এটা মানে হচ্ছে এর ভিতরে কি করছি, 5 রেখে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর এইটা হইতেছে কি অপারেটর, আমাদের রিলেশনাল অপারেটর। এই সমান আর এই সমান কিন্তু সি ভাষায় এক নয়, ঠিক আছে। আর এটা দেখেন নট ইকুয়াল তো আমরা তো ছোটবেলায় কি করছিলাম, ইকুয়াল দিয়ে এই মাথাটা কেটে দিলে নট ইকুয়াল বলতাম। বাট এখন নট ইকুয়াল মানে হচ্ছে এইটা, আগে হচ্ছে একটা বিস্ময় চিহ্ন, তারপরে কি করতে হয় বলেন তো, যে ইকুয়ালটা আছে সেই ইকুয়ালটা কিন্তু আমাদের এখানে কি করতে হয়, দিতে হয়, ঠিক আছে। এই হইতেছে আমাদের জিনিস। তারপর একটু করে আমরা একটু যদি দেখি নেক্সট স্লাইড, সেটা হইতেছে লজিক্যাল অপারেটর। ভাই এইখান থেকে অনেকগুলো এমসিকিউ আসছে, নিচের কোনটি লজিক্যাল অ্যান্ড, নিচের কোনটি লজিক্যাল অর, নিচের কোনটি লজিক্যাল নট। লজিক্যাল অর অর্থাৎ অর গেটকে যদি রিপ্রেজেন্ট করতে চান লজিক্যাল অর, তখন আমরা এরকম দুইটা দাঁড়িয়ে দিই। লজিক্যাল অ্যান্ডের জন্য আমরা দুইটা অ্যান্ড দিই, আর নট থাকলে কি করি, জাস্ট একটা যে আমাদের বিস্ময় চিহ্ন আছে সেটা দিলেই হয়ে যায়। এই হইতেছে জিনিস। এবার আসি আমাদের নেক্সট জিনিস, বিট ওয়াইজ অপারেটর। আমাদের জন্য হচ্ছে লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের এটা এত বেশি দরকার হয় না, আমাদের পরীক্ষাগুলোতেও এটা আসে না, তাও একটু করে জাস্ট লিখে রাখছি আর কি। এবার আসি আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম ওই একটা ইকুয়াল যেটা আছে সেটা অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে পড়ে। এই দেখেন অ্যাসাইন অপারেটর লিখে দিছে এখানে y ইকুয়াল টু x+5, এটা মানে হচ্ছে y এর মান x+5 হবে, ঠিক আছে। তারপরে দেখেন x প্লাস ইকুয়াল 5, এটা মানে কি, এটা মানে কিন্তু আমাদের বোঝায় হচ্ছে এরকম, এই x ইকুয়াল টু x প্লাস কত বলেন তো 5, অর্থাৎ x এর ভিতরে x+5 আছে, এই এত এর মান এত হবে, যেটাকে আমরা বলতে পারি x ইকুয়াল টু কত, x+5। সো এরকম কিছু কথাবার্তা বলছে, এগুলো নিয়ে আমরা কি করব দেখব। এবার সে আমাদের নেক্সট জিনিস, সেটা হইতেছে এরকম কন্ডিশনাল অপারেটর। এই যে কন্ডিশনাল অপারেটর আছে না, এইটাই হইতেছে আমাদের টার্নারি অপারেটর। ও কি করে, তিনটা অপারেন্ট নিয়ে কি করবে বলেন তো, কাজ করবে, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো ভ্যারিয়েবল বা এক্সপ্রেশনের মান অন্য ভ্যারিয়েবল বা এক্সপ্রেশনের মান হিসেবে নির্ধারণ করতে আমরা কি করে থাকি, এটা ইউজ করে থাকি। আর এইখানে আমরা দুইটা জিনিস ইউজ করব, একটা হচ্ছে প্রশ্নবোধক, একটা হচ্ছে কি কোলন, ঠিক আছে। কন্ডিশনাল অপারেটর ফরম্যাট, প্রথমে একটা এক্সপ্রেশন 1 দিব, তারপর এখন বলবো এটা। যেমন হচ্ছে আমি তোমাদেরকে যদি একটা বলি, সাপোজ বললাম হচ্ছে এরকম a > 0, এইটা। তাহলে আমাদের দেখো তো এই যে সত্যটা a যদি 0 হয়, তাহলে a যদি 0 হয়, অর্থাৎ এই সত্যটা যদি কি হয়, ট্রু হয়, তাহলে আমাদের যে আনসারটা সেটা কি হবে বলেন তো, আমাদের আনসারটা কি পজিটিভ হবে না। অর্থাৎ এইখানে প্রথমে আমরা কি লিখবো বলেন তো, যে সত্য যে জিনিসটা সেটা লিখবো, তারপরে এরকম কি করতে একটা কোলন দিতে হয়, দিলাম, তারপরে আমরা কি দিব, নেগেটিভ দিব, ঠিক আছে। এই হইতেছে জিনিস। তাহলে এইখানে দেখেন তিনটা জিনিস, তাহলে এইখানে হচ্ছে আমাদের একটা জিনিস দেওয়া হয় নাই, এইটা, ঠিক আছে। এইখানে একটা কি দিতে হবে, কোলন। তাহলে প্রথমে এই a যদি 0 যদি ইয়েস হয়, তাহলে প্রথমে এইখানে একটা সত্য দিব, সেই সত্যটা যদি ট্রু হয়, তাহলে এইখানে আমরা ট্রু ভ্যালু দিই, তারপরে আমরা কি দিই মানলো তো, ফার্স্ট যে ভ্যালুটা দিছি সেই ফার্স্ট ভ্যালুটা দিই। সো এইখানে এই কথাবার্তাগুলো মেনলি কি করা হয়েছে, সুন্দরভাবে বলা হয়েছে, ঠিক আছে। এবার আসে আমাদের নেক্সট জিনিস, সেটা হচ্ছে পাংচুয়েটর কাকে বলে। এটা একদম সহজ, এটা হচ্ছে আপনারা একটু ক নাম্বারের জন্য কি করে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। আমাদের ক নাম্বারে আসে পাংচুয়েটর কাকে বলে। দেন আমাদের যে জিনিসটা আছে স্পেশাল সিম্বল, স্পেশাল সিম্বল তো আমরা অলরেডি দেখে ফেলছি, এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে একটা স্পেশাল সিম্বল, আর বললাম না।
তারপর আমাদের কোশ্চেন হচ্ছে অপারেটরের অগ্রগণ্যতা, অর্থাৎ কোন অপারেটর সবার আগে কাজ করবে, তারপরে কে কাজ করবে, এরকম যে জিনিসটা আছে সেটা। যেমন আমরা ছোটোবেলা যখন গণিত করছি তখন হচ্ছে বদমাস শিখছিলাম, ঠিক সেমভাবে এখানে কে আগে আসবে, কে কার পরে কাজ করবে, এটাই হচ্ছে অপারেটরের অগ্রগম্যতা। তারপর হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড, ভাই এই কিওয়ার্ড কাকে বলে এটা অবশ্যই আপনারা এমসিকিউতে দেখবেন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এমসিকিউতে আসে, প্লাস কিওয়ার্ড কাকে বলে। তাহলে প্রোগ্রামের জন্য সংরক্ষিত বিশেষ শব্দ যা কম্পাইলারের কাছে পূর্ব নির্ধারিত কোনো বিশেষ অর্থ কি করে নির্দেশ করে, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো আপনি কখনো ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবেন না। যেমন দেখেন আমরা কিন্তু অলরেডি কিছু জিনিস দেখে ফেলছি, যেমন আমরা অলরেডি কি দেখছি, ইন্ট। এই ইন্ট কিন্তু আমরা দেখছি, এই ইন্টের কাজ কি করা ছিল, আমাদের ইন্টিজার ভ্যালু সে কি করবে বলেন তো, গ্রহণ করবে, ঠিক আছে। এরকম আমরা ইন্ট দেখছি। তারপর আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ, যেমন আপনারা যখন আরও কি বলবো সি প্রোগ্রাম যখন করব তখন দেখবেন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, ব্রেক নিয়ে আলোচনা করতেছি আপনাদের সাথে। তারপরে হচ্ছে আমরা ডিফল্ট নিয়ে কি করব, কথাবার্তা বলবো। কন্টিনিউ নামে একটা স্টেটমেন্ট আছে, এটা নিয়ে কথাবার্তা বলবো। ক্যান নিয়ে তো অলরেডি আমরা কথা বলে ফেলছি। ডু নামে একটা লুপ আছে, এটা নিয়ে দেখবেন কাজ করতেছি। তারপরে এলস নামে জিনিস আছে, এই ডাবলও কিন্তু আমরা কি বলছি, কথাবার্তা বলে ফেলছি। তারপর যে দেখেন ফ্লয়েড পূর্ণ ভগ্নাংশের ক্ষেত্রে। তারপর ফর নামে একটা লুপ আছে, ফর লুপ, এগুলো নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে গো টু স্টেটমেন্ট একটা আছে, সেটা নিয়ে আলোচনা করব। ইফ আছে, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে লং তো আমরা দেখি নাই যদিও ওভাবে। তারপর হচ্ছে রিটার্ন, এই রিটার্নটা নিয়েও কিন্তু আমরা একটু কথাবার্তা বলছি। তারপর হচ্ছে সুইচ নামে একটা স্টেটমেন্ট আছে, সেই সুইচ। তারপর হচ্ছে ভয়েড মানে বলছিলাম নাল বা শূন্য। ওয়াইল লুপ আছে। তারপরে হচ্ছে আমরা কি আনসাইন, সাইন যে জিনিসগুলো আছে না, ঠিক আছে, এই যে জিনিসগুলো দেখেন এইখানে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো শব্দের সাথে কি হয়ে গেছে বলুন তো, পরিচিত হয়ে গেছি। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো পরিচিত এখন না হইলেও আমরা অনেকগুলো আস্তে আস্তে কী হবে বলেন তো, এই শব্দগুলোর সাথে পরিচিত হয়ে যাব। অর্থাৎ এগুলো যদি সি প্রোগ্রামিং দেখে তাহলে ও ধরে নেয় এদের মানে হচ্ছে এটা। তা আপনি এগুলোকে আবার কি করতে পারবেন না, অন্য কোথাও কি করতে পারবেন না, আসলে ইউজ করতে পারবেন না। এদের একটা আলাদা কি আছে বলেন তো, অর্থ আছে। এই যেটা বলছে প্রোগ্রামের জন্য সংরক্ষিত বিশেষ শব্দ যা কম্পাইলারের কাছে পূর্ব নির্ধারিত কোনো বিশেষত্ব প্রদর্শন করবে। পূর্ব নির্ধারিত আছে যে এটার মানে এটা। তারপর হচ্ছে আমরা যদি নেক্সট স্লাইডে আসি, খুবই সহজ জিনিস। এবার ইনপুট ও আউটপুট স্টেটমেন্ট। ইনপুট ও আউটপুট স্টেটমেন্ট কি, আমরা ইনপুট তো দেখলাম, ইনপুটের জন্য কি স্ক্যানএফ ইউজ করে থাকি, আউটপুটের জন্য আমরা কি করি, প্রিন্টএফ ইউজ করে থাকি। এই জিনিসগুলোই এখানে একটু করে বলা হয়েছে, স্ক্যানএফ, প্রিন্টএফ, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের আর মাত্র 2টা স্লাইড আছে, তারপরেই হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে। এবার হচ্ছে প্রোগ্রামিং বাক্য বা স্টেটমেন্ট। এই যেমন দেখেন আমরা এই এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে কি আমাদের ভ্যারিয়েবল, আর ইন্ট এইটা হচ্ছে কি ভ্যারিয়েবল বা চলক। এইটা হইতেছে আমাদের ভ্যারিয়েবল অথবা চলক। আর এই যে ইন্টটা আছে, এই ইন্টটা হইতেছে কি বলেন তো, আমাদের ইন্টটা হইতেছে আমাদের ডেটা টাইপ, ঠিক আছে। আর আমি এক্স ওয়াই জেড এর যে মানটা নিব সেটা ইন্টিজারে কি করব, গ্রহণ করব, ঠিক আছে। সো এই জিনিসগুলো, তারপরে এইগুলোকে স্টেটমেন্ট বলা হচ্ছে। স্টেটমেন্ট দুই রকম হতে পারে, একটা হচ্ছে সরল আর এটা কি হতে পারে, যৌগিক হতে পারে, ঠিক আছে। আর যৌগিক যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে করে থাকি। তাহলে যখন একাধিক সিম্পল স্টেটমেন্ট দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয় তখন তাকে কম্পাউন্ড স্টেটমেন্ট বলে। এই জিনিসগুলো ছিল সরল, ঠিক আছে। এইগুলো হচ্ছে একটা সরল একটা স্টেটমেন্ট। এইরকম অনেকগুলো যখন স্টেটমেন্ট তখন আমরা কি করব, দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি করব, তাদেরকে যুক্ত করে দিব। এই যেমন এখানে একটা দ্বিতীয় বন্ধনী লাগিয়ে দিলাম, তখন এটাকে আমরা কি বলতেছি বলেন তো, এটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পাউন্ড বা যৌগিক স্টেটমেন্ট, ঠিক আছে। তাহলে কম্পাউন্ড স্টেটমেন্ট আবার অপর কোনো কম্পাউন্ড স্টেটমেন্ট ধারণ করতে পারে। অর্থাৎ এখানে একটা সেকেন্ড ব্রেকেট আছে, তার মধ্যে আপনি আরেকটা কি করতে পারেন, জিনিসকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এরকম ধারণ করতে পারবে। কম্পাউন্ড স্টেটমেন্টের জন্য ক্লোজিং দ্বিতীয় বন্ধনীর শেষে কোনো সেমিকোলন দরকার হয় না। যেমন এই কম্পাউন্ড স্টেটমেন্ট দিছি, এখানে আবার শেষে কি করতে হবে না, সেমিকোলন দিতে হবে না। এই হইতেছে কথাবার্তাগুলা। সো আমরা মোটামুটি লেভেলের হচ্ছে প্রোগ্রামিং শেখার জন্য, অর্থাৎ এই সি প্রোগ্রামিং রিলেটেড যে সকল গুরুত্বপূর্ণ ক এবং খগুলো আছে সেই জিনিসগুলো আমরা অলরেডি কি করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা শনিবার বা রবিবার যেদিনই ক্লাস নেই না কেন, সেই ক্লাসে কিন্তু আমরা হচ্ছে যোগফল, বিয়োগফল, গুণফল, এই যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো নির্ণয়ের কীভাবে আমরা অ্যালগোরিদম লিখতে পারি, কিভাবে আমরা ফ্লোচার্ট লিখতে পারি, কিভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি, এই জিনিসগুলো নিয়ে কি করবো বলেন তো, আলোচনা করব। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এতটুকু পর্যন্তই। মোটামুটি ওই যে বেসিক যে কথাবার্তাগুলো ছিল সেগুলো অলরেডি শেষ। এখন থেকে আমরা খালি কি করব, যে প্রোগ্রামিংগুলো আছে সেই প্রোগ্রামিংগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।